সানমুন ভাইয়ের কাছে চলে যাই। সানমুন ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, ভালো আছেন? আপনারা শুনতে পাচ্ছি। আমরা সবাই ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনি আমাদেরকে নিশ্চয়ই আজকেও কিছু মিরাক্কেল শোনাবেন নাকি? না, আমি আজকে দুটো প্রশ্ন করার জন্য আপনাদের সাথে জয়েন করছি। আচ্ছা। কমেন্ট বক্সে অলরেডি আমি প্রশ্ন দুটো একটা থ্রো করছি, তারপর আমি মুখে বলি আসলে যে যদি আমার সুযোগ থাকে খারাপ কাজের মাধ্যমে সফলতা পাওয়ার এই দুনিয়াতে, ঠিক আছে, তাহলে আমি কেন খারাপ কাজটা করব না? ধরেন আমাকে ধরার মতন কেউ নাই, আমি অনেক ক্ষমতাবান একজন ব্যক্তি, আমাকে কেউ কিছু করতে পারবে না, এবং খারাপ কাজটা করলে কেউ জানতেও পারবে না। তো এরকম খারাপ কাজ যদি আমি করি, এটার মাধ্যমে যদি আমি সফলতা পাই বা আমি কিছু লাভবান হই, তাহলে কেন আমি খারাপ কাজটা করব না? আপনি যে ধরনের খারাপ কাজগুলোর কথা বললেন, যেমন ধরেন একটা হুজুর, সে মনে করছে যে সে একটা হচ্ছে মাদ্রাসায় যে ছাত্রটাকে বলাৎকার করছে কেউই ধরতে পারবে না, এবং তাকেও আল্লাহর ভয় দেখিয়েছে, কুফুরির ভয় দেখিয়েছে, জিনের ভয় দেখিয়েছে। ধর্ষণটা করার ফলে পরে তাকে বলেছে যে তুই যদি এগুলা বাইরে কথা বলিস তাহলে জিন ধরাই দিমু, এটা করবো ওটা করবো, কুফুরি হইব, এই সেই এগুলো বলে টলে ধর্ষণ করে এবং ভাবে যে ধরা খাবে না। কিন্তু দেখা যায় যে তাদের মধ্যে কিছু সংখ্যক হুজুররা ধরা খেয়ে যায়। এখন আপনার প্রশ্নটা হচ্ছে ওই যে হুজুররা আসে তারা যে এই কাজটা করছে তারা কেন করবে না, ওই হুজুরদের জন্য আপনি হয়তো একটা কারণ খুঁজছেন, যে এই কারণটা দেখি আপনি সেই হুজুরগুলোকে থামাতে পারেন। কিন্তু কারণটা কারণটা নিয়ে আমরা আলোচনা করবো অবশ্যই, কিন্তু এই কারণটা যে এই ঐশ্বরিক কোনো কারণ দিয়ে যে লাভ নাই সেটা তো আপনি নিশ্চিত বুঝতে পারছেন, তাই না? যে তাকে আল্লাহর ভয় দেখিয়ে যে তাকে ওই ধর্ষণটা থেকে ঠেকানো যাবে এইটা যে সম্ভব না, এটা আপনি তো বুঝছেন, তাই না? সেটা আমি উত্তরটা জানতে চাচ্ছি, এটা আর কি, মানে না আপনারা মানে কিভাবে এটা উত্তরটা দিতে যাচ্ছেন বা কিভাবে বোঝাতে যাচ্ছেন, আমি সেটা জানতে আমরা চাচ্ছিলাম। সে যে কেউ হোক সান্নিধ্য- না কেন, সেটা হুজুর হতে পারে বা বুশ আছে, হিটলার আছে। বুশ তো অলরেডি অনেক হ্যাঁ মানুষকে হ্যাঁ, হত্যা করে, অন্যরাও সে হতে মারাও পারে। গেছে। হ্যাঁ, বুশ কিন্তু মাধু অলরেডি ভাই, মারাও গেছে। মাধু সিনিয়র ভাই, বুশ একটা মারা গেছে। উদাহরণ কি ওনাকে জিজ্ঞাসা করা যায়? একটা উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝাবেন, একটা অপরাধের উদাহরণ দিয়ে বোঝান তো ভাই। আমি যে বুশের উদাহরণ তো দিলাম, যে সিনিয়র বুশ, সে তো ইরাকে অ্যাটাক করে অনেক শিশু হত্যা করছে, মহিলা মানুষ হত্যা না না না, মারা গেছে। আপনি আপনার জীবন থেকে তা- আপনি এমন একটা না, উদাহরণ আমার দিবেন জীবনে এই আপনার ধরনের জীবন উদাহরণ থেকে। নাই। আমি যেটা বুঝাতে চাইলাম যে মানে ক্ষমতায় আছেন যারা, সিনিয়র বুশ যে না কাজটা না না, করছে আপনি জুনিয়র বুশের আপনার ঠিক একই কাজ করছেন। আপনি আপনার তো আপনার জীবনের হ্যাঁ, অভিজ্ঞতা থেকে এমন একটা উদাহরণ দেন যে উদাহরণটা দিলে আহ, আমরা বুঝতে পারবো আপনার। না, তাহলে আমার আপনি জীবনে এই ধরনের কোনো উদাহরণ নাই। আপনি উদাহরণ নাই বুঝেছি, কিন্তু কাল্পনিক একটা উদাহরণ দেন আপনি। কাল্পনিক না, তো বাস্তব উদাহরণটার কথাই বললাম তো। আপনি বুশ, দুই বুশের কথা হিসাব করলেই তো উদাহরণটা পেয়ে যাবেন। সহজ কথাটা বোঝেন না, যে আপনি জি। নিজের জীবন থেকে এমন একটা উদাহরণ দেন কল্পনা করে, যে আমি এমন এমন করলে আমি বেঁচে যাব, তাহলে এটা আমি কেন করব না? আপনার জীবন থেকে আপনি একটা উদাহরণ দেন। আমার জীবন দিয়ে তো আসলে উদাহরণ দেওয়া সম্ভব না। কাল্পনিক যে উদাহরণ কথা বলতে যাচ্ছেন, সেটা হয়তো দেওয়া যেতে পারে। দেখা তো যাচ্ছে যে ভাই আপনার সেটাই তো বললাম, ভাই আমি সেটাই আসিফ ভাইয়ের বললাম, বাসায় বেড়াতে গেলাম সেটাই ধরেন। বলেছি ভাই, কাল্পনিক উদাহরণ দেন, হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, কল্পনা করে দেন, ধরে নেন যে এরকম একটা ঘটনা সেটাই ঘটলো। সেটাই আমি বলতে যাচ্ছি, সেটাই আমি বলতে যাচ্ছি যে কোন একজনের গুপ্তধন পাওয়া গেল। গুপ্তধনের সম্পদের মালিককে? গভর্নমেন্ট। বাট আমি সম্পদটা পেয়ে গেছি যে কোনো উপায়ে। আমি সম্পদটা কি করলাম? নিজে ব্যবহার করা শুরু করলাম। তো এটাও তো একটা অপরাধ, কারণ এটার মালিক হচ্ছে গভর্নমেন্ট। আমি তো এটা ইউজ করতে পারি না, বাট কেউ জানলো না, এবং আমি সম্পদটা ব্যবহার করলাম, এবং শেষ পর্যন্ত আমি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে পৃথিবী থেকে বিদায় নিলাম। এখন আপনি আমাকে বলেন এই জিনিসটা এইভাবে নিয়ে যাওয়াটা কেন খারাপ? হ্যাঁ, হ্যাঁ, সেটাই আমি জানতে চাচ্ছি যে আসলে কেন এটাকে খারাপ বলবো। মানে আমি আমি তো লাভবান হচ্ছি এটা থেকে, আমার তো কোনো লস নেই। কেউ জানে না, আমি নিজে এটা সম্পদটা পেয়ে গেলাম, আমি এটা ব্যবহার তাহলে করলাম। আপনি এমন একটা উদাহরণ দেন যেটাকে আপনি বলতে পারবেন যে এটা, এই জিনিসটা খারাপ। এমন জিনিস উদাহরণ দিয়েন না যেটাকে আপনি বলতেই পারবেন না যেটা খারাপ। আমি সেটাই তো কোশ্চেন করতেছি, যে কেন এই কাজটাকে খারাপ বলবো না, বা এই কেন এই খারাপ কাজটা আমি কেন করবো না? আমার তো সুযোগ আছে, আমি না, খারাপ কাজটা কেন আপনাকে আমি করবো না? এমন একটা উদাহরণ চেয়েছি যেটাকে আপনি হুম, হলফ করে বলতে পারবেন যে এই জিনিসটা খারাপ, কিন্তু আমি তো এটা করতেই পারি, করলে তো আমার 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 কোনো কনসিকুয়েন্স নাই, আমি কোনো ধরনের সে- শাস্তির মুখোমুখি হব না। কিন্তু আমি জানি এটা খারাপ, আমি হুম, হুম, প্রমাণ হুম। করতে পারবো এটা খারাপ, কিন্তু আমি এটাও বলে দিচ্ছি যে এই জিনিসটার জন্য আমার আমার কোনো শাস্তি হবে না, তাহলে আমি এটা কেন করব না? এই যে যেই না, না, ঘটনাটা বললেন সেখানে তো আপনি বলতে পারছেন না তো যে এটা খারাপ। তাহলে আপনি যদি খারাপ বলতে না পারেন, তাহলে আবার শাস্তি কি? আপনার তো বলতে হবে যে এটা খারাপ। আমি তো সেটাই বললাম যে আমি সম্পদ পেয়ে গেলাম, দেশের সম্পদ। কারণ একটা গুপ্তধন পেয়ে গেছি, যে পুরাতন জমিদার বাড়িতে অনেক সময় গুপ্তধন পাওয়া যায়। এই সম্পদটা আসলে কিন্তু কারো ব্যক্তিগত না, এই সম্পদটা হচ্ছে সরকারের। বাট আমি এই জিনিসটাকে পেয়ে গেছি, এবং এই জিনিসটাকে খরচ করে ফেলছি, এবং একসময় আমি মারাও গেলাম। অথচ আমি কিন্তু জীবদ্দশাটা খারাপ কাজ করে গেলাম।
সানমুন ভাই, তাহলে সানমুন এটা ভাই, তো আমি লাভবান হচ্ছি। সানমুন ভাই একটু থামানোর জন্য দুঃখিত। আপনি বোধহয় আসিফ ভাই কি? প্রশ্ন শুনতে পারেননি বা বুঝতে পারেননি। প্রশ্নটা হচ্ছে, আপনি এমন একটা কাজের নাম বলেন যেটা আসলে খারাপ, এরকম কোনো একটা কাজের নাম বলেন। খুব সিম্পল একটা উদাহরণ দেই। ধরেন যারা হলো সরকারি কর্মকর্তা আছে অনেকেই, তারা হচ্ছে লেনদেনের ক্ষেত্রে ঘুষ নেয়। দেখা যাচ্ছে যে সারা জীবন ঘুষ নিয়েই চাকরি করে গেছেন, এরপরেও স্বাভাবিকভাবে উনি মৃত্যুবরণ করে চলে গেছেন এই দুনিয়ার থেকে, উনি কখনো ধরা খান নাই। সানমুন ভাই, আপনি বোধহয় প্রশ্নটা শুনতে পাচ্ছেন না বা বুঝতে পারছেন না। প্রশ্ন করা হয়নি যে কার সাথে কি ঘটেছে কি ঘটবে, প্রশ্ন করা হয়েছে একটা হুম। খারাপ কাজের উদাহরণ দিন, একটা কাজের উদাহরণ দিন যেটা খারাপ কাজ। ঘুষ খাওয়া তো খারাপ কাজ। হ্যাঁ, সেইটা বলেন যে খারাপ কাজ, যে ঘুষ খাওয়া হচ্ছে খারাপ কাজ। হ্যাঁ, এই একটা উদাহরণ দিলেই তো হচ্ছে। খুন করা, খুন করা কি খারাপ কাজ? অবশ্যই এটাও তো খুন করাটাও খারাপ কাজ। আচ্ছা, এই যে এইটাই জানতে চেয়েছে আসিফ ভাই। আসিফ ভাই, হ্যাঁ, এই যে খুন করাটা যে খারাপ কাজ, এটা কেন খারাপ কাজ, এটা একটু এক্সপ্লেন করেন আমাদের। আমি তো এই জিনিসটাই জানতে চাইছি যে এটাকে আমি কেন খারাপ বলবো, আপনাদের কাছে প্রশ্ন করছি এটা খারাপ কেন, মানে আপনি যদি কেন তার খারাপ সুযোগ মনে থাকে। করেন ভাই, প্লিজ, আপনি কেন হ্যাঁ খারাপ হ্যাঁ মনে করেন? আপনি যে এইমাত্র বললেন এটা একটা খারাপ কাজ, আপনি কেন মনে করছেন খারাপ সেটা বলেন। কথা বললেন না, মানে খারাপ কাজ আমি তো স্বীকার করি এটা আরে খারাপ থামেন, কাজ। আপনি স্বীকার করেন কেন সেটা জিজ্ঞেস করেছে। আপনি কি কথা বোঝেন না ভাই? আপনি স্বীকার হ্যাঁ করছেন আমি কেন এটা খারাপ কাজ, সেটা আপনি আমি এটা বলবেন, খারাপ, আপনার কথা আপনি বলবেন। হ্যাঁ হ্যাঁ, কাউকে অন্যায়ভাবে খুন করা তো অবশ্যই খারাপ কাজ। তো এখন অবশ্যই আমার খারাপ কাজ। প্রশ্নটা তো হচ্ছে, আমার প্রশ্ন, আমি জিজ্ঞেস করি নাই তো ভাই আপনাকে, হুম, হুম, আপনাকে জিজ্ঞেস করেছি কেন খারাপ কাজ, কেন, কারণটা কি, কারণটা কি? অবশ্যই নাকি না, না অবশ্যই সেটা জিজ্ঞেস করিনি তো ভাই। আপনাকে জি জিজ্ঞেস করেছি কারণটা কি, কারণটা কি, রিজনটা কি, কেন, 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 কারণটা কি, কারণটা কি, কারণটা কি, কারণটা কি, কারণটা কি? জি জি, আমি তো সেটাই বলতে চাচ্ছি যে একটা কাজ খারাপ, ঠিক আছে, সেটা কিভাবে স্বীকৃতি পাচ্ছে সেটা হচ্ছে আমাদের আরে ভাই, সামাজিক আপনি ভাবে কেন মনে করছেন এটা খারাপ? আপনি কেন মনে করছেন এটা খারাপ? অন্যায়ভাবে আপনি তো কেন, একজনকে আপনার একজনকে কারণটা কি? আপনার কারণটা কি? আপনার কারণ, আপনি কেন মনে করছেন এটা খারাপ? আপনি কেন বলছেন এটা খারাপ? কেন স্বীকারোক্তি দিচ্ছেন এটা খারাপ? সেই কারণটা জানতে চাচ্ছি। আপনার কারণটা জি কি? জি, কারণ কারণটা হচ্ছে যে একটা খারাপ কাজ, একজনকে হত্যা করা, অন্যায়ভাবে হত্যা করা, এই জিনিসটা খারাপ কাজ। খারাপ কাজ কেন এর জন্য খারাপ? কারণ আরে হচ্ছে এই অন্যায়ভাবে কাউকে হত্যা করলে কি হচ্ছে, সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক আছে, এবং এটার কারণে দেখা যাচ্ছে আরো অপরাধ বাড়তে পারে, আরো মানুষ এই হচ্ছে, যে, নিরীহ এই যে মানুষ হয়তো উত্তরটা আপনি দিয়ে মৃত্যু দিচ্ছেন মারা যেতে পারে। ভাই। কিন্তু উনি আমার প্রশ্নটা হচ্ছে আসিফ মাতুব্বর ভাই, ভাই, আমার উনি প্রশ্ন, ভাই আমার একটু প্রশ্নটা থামেন, হচ্ছে একটু থামেন, আসিফ একটু ভাই, থামেন, আমার একটু প্রশ্নটা আবার থামেন, একটু বুঝাই দিই। থামেন, একটু থামেন। মাতুব্বর ভাই, উনি নিজের প্রশ্নের উত্তর নিজে দিয়ে দিচ্ছেন, আমাদের তো আর কিছু বলার দরকার নেই। চমৎকার উত্তর। সানমুন ভাই চমৎকার উত্তর দিয়েছেন, আমরা আপনার সাথে একমত যে এটা খারাপ কাজ। কারণ হচ্ছে এতে অন্য আরেকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, যাকে খুন করা হচ্ছে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাথে তার পরিবারও ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই জন্য এটা খারাপ কাজ। চমৎকার উত্তর, আমরা আপনার সাথে একমত এবং এখন আমরা উত্তর পেয়ে গেলাম কিন্তু প্রশ্ন। এখন মাতুব্বর ভাই আচ্ছা, এখন সেকেন্ডারি জিনিস, আমার থেকে তো একটু উত্তরটা থামেন পেয়েছেন। সালমান ভাই, সালমান ভাই থামেন, থামেন, আমাকে কথা বলতে দেন। আচ্ছা, কারণটা আমরা বের করে ফেললাম যে এইটাতে আরেকজনের ক্ষতি হচ্ছে, যেহেতু আরেকজনের ক্ষতি হচ্ছে সেহেতু এটা খারাপ। এখন এরকম হতে পারে যে এই খারাপ কাজটা আমি কেন করব না, কাজটা খারাপ এটা ডিফাইন হয়ে গেল, কাজটা খারাপ এই জিনিসটা পরিষ্কার হয়ে গেছে আমাদের, কিন্তু খারাপ কাজটা তো একজন মানুষ করতেই পারে, করবে না কেন? রিজনটা কি? রিজনটা হচ্ছে, যেমন আমি এমন একটা ঘটনা ঘটলো যে আমি এমন একটা সুযোগ পেলাম যেখানে একজন মানুষকে খুন করলে বা একজন মানুষকে ধর্ষণ করলে আমাকে কেউ আর ধরতে পারবে না। সেই স্কোপটা আমি যদি পেয়ে যাই কখনো, যে আমি এখান থেকে বেঁচে যেতে পারবো, আমার আমার কোনো শাস্তির সম্মুখীন হতে হবে না, এরকম যদি ঘটে, তাহলে এরকম হতে পারে যে আমার পরবর্তী প্রজন্ম বা আমি যাদেরকে পছন্দ করি বা ভবিষ্যতে ঠিক একই ধরনের ঘটনা আমার সাথে ঘটতে পারে। কেউ একজন আমাকে মেরে বা আমার সাথে একটা অন্যায় করে, তার ক্ষমতা বলে সে আমার সাথে একটা অন্যায় করে নিষ্কৃতি পেয়ে যাবে, আইনের কাছ থেকে নিষ্কৃতি পেয়ে যাবে, আইন তাকে আর ধরতে পারবে না। আমি কি এরকম একটা সমাজ ব্যবস্থা কামনা করি যে এই সমাজ ব্যবস্থায় আরেকজন আমার মেয়েকে ধর্ষণ করে বেঁচে যাবে, তার ক্ষমতা বলে বেঁচে যাবে, বা আরেকজন আমার বউকে খুন করে তার ক্ষমতা বলে বেঁচে যাবে, সে আর কোনো কনসিকুয়েন্সের মুখোমুখি হবে না সেই খুন করাটার কারণে? আমি কি এরকম একটা সমাজ কাঠামো চাই, এরকম একটা সমাজ ব্যবস্থা চাই? না, আমি সেরকম একটা সমাজ ব্যবস্থা চাই না। যদি আমি সেই সমাজ ব্যবস্থাটা না চাই, তাহলে আমার করণীয় কি? আমার করণীয় হচ্ছে আমিও সেই কাজটা অন্যের সাথে করব না, যেই কাজটা আমার সাথে কেউ করুক বা আমার পরিবারের সদস্য বা আমার প্রিয়জনদের সাথে কেউ করুক, সেটা যেহেতু আমি চাই না, সেহেতু আমিও অন্য কারোর সাথে সেই একই কাজটা করব না। যদি আমি সবার সাথে এই চুক্তিতে আসতে পারি, সমাজের সমস্ত মানুষের সাথে এই চুক্তিতে আসতে পারি,
তাহলে সবাই যদি মানে সবাই যদি এই একই চুক্তিতে মিলিতভাবে যদি সিগনেচার করে, সিগনেচার না মানে হচ্ছে গিয়ে মানে সম্মত হয়, সমাজে সবাই যদি এই জিনিসটাতে সম্মত হয়, তাহলে সবচেয়ে বেশি মানুষ সম্মত হলে তাহলে আমরা এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করতে পারবো যে সমাজ ব্যবস্থায় আমিও কারোর সাথে অন্যায় করে ক্ষমতা বলে পার পেয়ে যাওয়ার মতো এরকম কিছু করব না, যেখানে ক্ষমতা বলে পার পেয়ে যেতে পারবো এবং অন্যরাও করবে না। কিন্তু আমরা সবসময় সমাজের সমস্ত মানুষকে এই জিনিসটার সাথে নিয়ে আসতে পারি না, এই চুক্তিটার ভিতরে নিয়ে আসতে পারি না। কিছু কিছু মানুষ বের হয়ে যায় যারা হচ্ছে গিয়ে ক্ষমতা বলে এই কাজটা করে। এইটাই হচ্ছে উন্নত রাষ্ট্র এবং অনুন্নত রাষ্ট্রগুলোর ভিতরে সমস্যা, প্রধান সমস্যা, যে উন্নত রাষ্ট্রগুলোর ভিতরে এই যে পারস্পরিক যে চুক্তিটা, অলিখিত চুক্তিটা, এই অলিখিত চুক্তিটা শক্তিশালী। এই অলিখিত চুক্তিটার উপরে ভিত্তি করে গড়ে উঠেছে রাষ্ট্র ব্যবস্থা, গড়ে উঠেছে সংবিধান, গড়ে উঠেছে আইন এবং বিচার ব্যবস্থা। যদি কেউ এই এই জিনিসটার বাইরে কাজ করে, এই এই জিনিসটা এই যে এই অলিখিত চুক্তিটা যে আমিও কারো ক্ষতি করবো না, কেউ যেন আমার ক্ষতি না করে বা আমার পরিবারের সদস্যদের ক্ষতি না করে, এই যে এটা আমি চুক্তিটা করলাম যে আমার সাথে যেন এটা না হয়, তাহলে আমিও করবো না। ভাই সবাই আসো আমরা একসাথে মিলেমিশে থাকি, যেখানে আমিও করবো না তুমিও করো না। আমরা তো আসলে সবাই সেই সমাজ ব্যবস্থাটাই চাই, সেই সমাজ ব্যবস্থাটাই কামনা করি। কিন্তু তার ভিতরে কিছু মানুষ থাকে যারা নিজেদের ক্ষমতাটাকে ব্যবহার করে এবং বেঁচে যায়। আমরা যথাসম্ভব চেষ্টা করি সেই জিনিসটাকে কমিয়ে আনার, যেন সবাই এই চুক্তিটাতে সাবস্ক্রাইব করে, এই অলিখিত নিয়মটাতে সাবস্ক্রাইব করে যেন সবাই, সেই চেষ্টাটা আমরা করি। কিন্তু এটা সবসময় সম্ভব হয় না। কিন্তু এই জিনিসটা আমরা বলতে পারি, এই ব্যবস্থাটা যে ধর্মীয় মোরালিটির স্ট্যান্ডার্ডের চাইতে যে অনেক বেশি উন্নত, এটা আমি হলফ করে বলতে পারি। যদিও আমরা এটা কখনো বলতে পারি না যে এটা 100% কাজ করবে, সব বেলায় 100% কাজ করবে, সেটা আমরা কখনো বলি না। এটা কিছু কিছু ক্ষেত্রে কাজ করবে না, কিছু কিছু মানুষ নিজের ক্ষমতা দিয়ে বের হয়ে যাবে। এই যেমন ধরেন হিটলার বের হয়ে গেছে, এই যেমন ধরেন তার কোনো করা যায় নাই, আসলে শেষ পর্যন্ত তার কোনো বিচার করা যায় নাই। আসলে বুশ বের হয়ে গেছে, সিনিয়র বুশ জুনিয়র বুশ দুইজনই বের হয়ে গেছে, তাদের কোনো মানে বিচার করা যায় নাই। কিন্তু কিন্তু এই যে এরকম কিছু বিষয় ছাড়া বাদ বাকি সময় আমরা দেখেছি যে এটা অনেক বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে। এটা আমি আবারও বলছি যে এটা যে 100% সময় কাজ করবে তা না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কাজ করবে। কিন্তু এই ব্যবস্থাটা যে ধর্মীয় মোরালিটির স্ট্যান্ডার্ডের থেকে অনেক বেশি উন্নত, এই বিষয়ে আমরা নিশ্চিত। এই বিষয়ে আমরা যদি কম্পেয়ার করে আমরা দেখাতে পারবো যে এইটা ধর্মীয় মোরালিটির স্ট্যান্ডার্ডের থেকে অনেক বেশি উন্নত। এখন এই কম্পেয়ারটা আপনি করতে চান কিনা সানমুন ভাই, সেটা আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ আসিফ ভাই, আমি আমার উত্তর পেয়ে গেছি। যাই হোক, আপনি যেটা উত্তর দিচ্ছেন এই নিয়ে আমার আর কোনো মন্তব্য নাই। তবে এখন আরেকটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। জি আসিফ ভাই, করবো আরেকটা প্রশ্ন? আপনি ধর্মীয় মোরালিটির স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ারটা করতে যাচ্ছেন না নাকি? না, আমি এ নিয়ে আর কোনো মতো, আমি আপনার কাছ থেকে একটা উত্তর জানতে চাইছিলাম, আপনি আপনার মতন উত্তর দিচ্ছেন। হ্যাঁ, আমি উত্তরটা শুনলাম, শোনার পরে আমি চিন্তা ভাবনা করব যে আপনার যুক্তিটা বা আপনার উত্তরটা কতটা আমার যুক্তি বা ম্যাচ করে, এটা আমি এখন চিন্তা করবো। বাট এই ব্যাপারে আপনার উত্তর ব্যাপারে আমি আর কোনো মতামত দিতে চাচ্ছি না। এটা কিন্তু আমি তো আপনাকে একটা প্রস্তাব করলাম যে আসেন তাহলে ধর্মীয় স্ট্যান্ডার্ডের সাথে আমরা একটু কম্পেয়ার করে দেখি যে এটার সাথে এটা কেমন হয়। না, আমি এটা নিয়ে আসলে আর কোনো মন্তব্য করতে চাচ্ছিলাম না। যেমন ধরেন আমি আপনাকে রেফারেন্স দিতে পারি, যেখানে বলা আছে নবী মোহাম্মদ বলেছে যে কেউ যদি খুন করে, ধর্ষণ করে, তারপরে সে জান্নাতে যাবে। আর তবে অমুসলিম যত ভালো কাজই করুক না কেন, সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার মানে এটা কোনো মোরাল গাইডেন্স না, আসলে এটা হচ্ছে আনুগত্যের গাইডেন্স। আনুগত্য আপনি কিভাবে করবেন, মানে হচ্ছে খুন করেন, ধর্ষণ করেন, যা ইচ্ছা করেন, আপনি আলটিমেটলি জান্নাতে যাবেন ইসলাম কবুল করলে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে। কিন্তু যদি আপনি এটা না করেন, তাহলে আপনি যত ভালো কাজই করেন না কেন, আপনি মহাত্মা গান্ধী হয়ে গেলেন কালকে থেকে, আপনার জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এইটার সাথে কি আপনি আমাদের স্ট্যান্ডার্ডটাকে কোনোভাবে কম্পেয়ারও করতে পারেন? আপনার কম্পেয়ার করার কোনো স্কোপও আছে? আসিফ ভাই, আমি আসলে এই বিষয়ে এইটা নিয়ে কোনো মন্তব্য জানতে চাচ্ছিলাম না, আমি করতে চাচ্ছিলাম না। আমি জাস্ট আপনার কাছে প্রশ্নটা করছিলাম, আপনি উত্তরটা দিয়ে দিয়েছেন, এটাই আর কি। আমি উত্তরটা জানার জন্য আসলে প্রশ্নটা করছিলাম, আমি শুনলাম এটা আর কি। আর আরেকটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, করবো কি?
কিন্তু আমি চাচ্ছিলাম যে আপনি একটু মানে কম্পেয়ারটা করেন, কম্পেয়ারটা না, করলে আমি আসলে আমাদের কম্পেয়ারটার আমি জাস্ট মানে উত্তরটা জানতে সালমান চাইছিলাম, ভাই আপনারা আপনার কিভাবে জন্য চিন্তা করতেন এটাই জানতে চাইছিলাম। কিন্তু সালমান ভাই আপনি যে জিনিসটা জানলেন বা এই জি, জিনিসটা নিয়ে আপনি কি মানে পরে ভাবতে চাচ্ছেন নাকি, মানে এই হ্যাঁ মুহূর্তে হ্যাঁ আপনি হ্যাঁ, ভেবে কিছু বলতেও জি, চাচ্ছেন না, মানে ইয়েস আপনি আর ইয়েস, এমনকি কথাটাও আর বাড়াতে চাচ্ছেন না, যেমন যে জিজ্ঞেস করলো আসিফ ভাই যে এই জি। ধর্মীয় সিস্টেমে কি এরকম কোনো কিছু আছে কিনা, বা এমন একটা উদাহরণ দেখাতে পারবেন কিনা যেই উদাহরণটা মানে যেটা আর কি উম আহ, মানে একটা উদাহরণ যেই উদাহরণে হচ্ছে মানুষ শাস্তি দিতে পারে নাই কিন্তু ঠাড়া ফেলে আপনার ঈশ্বর শাস্তি দিয়েছে এবং জানিয়ে দিয়েছে এই যে এই অপরাধের জন্য এর শাস্তি দেওয়া হলো। অথবা এই মুহূর্তে ধরেন আপনাকে আরেকজন হুজুর এসে আপনার সাথে খুব বাজে একটা কাজ, ধরেন আপনাকে একটা থাপ্পড় মারলো, আপনি এই থাপ্পড়টার জন্য হচ্ছে শাস্তি চেয়ে, থাপ্পড়টার বিচার চেয়ে আপনার আল্লাহর কাছে আপনি আমাদেরকে বলেন তো, আপনি যদি প্রার্থনা করা শুরু করেন কখনো ওর শাস্তিটা মানুষ যদি না দেয় দেয়া সম্ভব হবে কিনা? আসলে এই বিষয়টা আমি আর আগাতে যাচ্ছিলাম না, আমি আসলে উত্তরটা জানতে চাইছিলাম, আপনার মতামতটা জানতে চাইছিলাম, এই জন্য আসলে আমি কোনো মতামতটা দিতে যাচ্ছি না। ওকে, নেক্সট 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 টপিকে মুভ অন করেন প্লিজ তাহলে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই সহযোগিতা করার জন্য। আচ্ছা, ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে তো আসলে বিভিন্ন প্রাণীর সৃষ্টি হয়েছে, তাই না? তো সেক্ষেত্রে মানে বিবর্তনবাদের যে থিওরি, যতটুকু আমি বুঝি, আমার বোঝাটা হয়তো ভুল হতে পারে, তো সেক্ষেত্রে আমি যেটা বুঝতে পারি যে বিবর্তনের মাধ্যমে মানুষের মতন বুদ্ধিমান প্রাণী বা মানুষের কাছাকাছি বুদ্ধিমান প্রাণী আমরা কেন এখনো পৃথিবীতে দেখি না, বা যদি থাকে বা এই ধরনের কোনো ইনফরমেশন আপনাদের কাছে আছে কিনা যে না মানুষের বুদ্ধির কাছাকাছি প্রাণী এই পৃথিবী বা অন্য কোনো আশেপাশে কোথাও পাওয়া যাচ্ছে, বা এরকম ইনফরমেশন আছে কিনা, যদি আছে। থেকে থাকে সেটা একটু জানাবেন। হ্যাঁ, এবং সেটাই বর্ণনা গুগলে একটু সার্চ যদি করেন, জানান। একটু গুগলে সার্চ করেন নিয়ান্ডারথাল মানুষ লিখে সার্চ করেন, অনেক ইয়া পেয়ে যাবেন। মানে আমি আপনাদের থেকে মতামতটা জানতে চাচ্ছিলাম যে এই বিষয়ে এই বিষয়ে কি তো কি মতামত জানা, দেওয়ার কিছু নেই ভাই, না এই মতামতের বিষয়ে কি কিছু কি নেই। ইনফরমেশন আছে এটা একটু জানতে চাচ্ছিলাম আসিফ হ্যাঁ, ভাই। এটা এই মানে বিষয়ে আপনারা কি ইনফরমেশন আছে। জানেন এই, হ্যাঁ হ্যাঁ, যে মানুষের কাছাকাছি বুদ্ধিমান প্রাণী কি কি প্রাণী আছে বা কোথায় আছে, তাদের অবস্থানটা কি, এই বিষয়টা জানতে চাচ্ছিলাম। নিয়ান্ডারথাল মানুষ লিখে সার্চ করেন গুগলে ভাই। হ্যাঁ, সেটা ঠিক আছে, মানে আমি আর একটু বিস্তারিত আপনাদের মুখ থেকে জানতে চাচ্ছিলাম, যদি আপনারা এই বিষয়টা একটু জানাতেন। সার্চ দিতে অবশ্যই হয়তো কিছু ইনফরমেশন পাবো, বাট আপনাদের মুখ থেকে জানতে চাচ্ছিলাম। আচ্ছা মাতু ভাই কি বলবেন কিছু? হ্যাঁ ভাই, সানমুন ভাই, মানুষ জি ভাই। যে বলছেন, মানুষ বলতে শুধু একটা নাই বুঝছেন, হোমো স্যাপিয়েন্স আপনি হয়তো বোঝাতে চাচ্ছেন, মানে আপনার জি আমার জি যে জি এটা সেটা। আমাদের আগে তো আরো ছিল, হোমো নিয়ান্ডার ছিল, হোমো নিয়ান্ডারথালদের কথা তো আসিফ ভাই নিজেই বললো, তারা তো ইন্টেলিজেন্ট ছিল। এবং যদি এই মানুষের পরে যান, মানুষ বলতে যেগুলোকে বোঝানো হচ্ছে সেগুলো, আমরা তো হচ্ছে আধুনিক মানুষ, তা আমাদের জি পরে যদি মানে মানুষের কাছাকাছি প্রজাতি, এই যে ইয়াগুলা এই জাতীয় যে অন্য প্রাণীরা আছে, যারা এখনো বেঁচে আছে, শিম্পাঞ্জি, এরা এরা কি ইন্টেলিজেন্ট না? তারপরে ধরেন আমাদের থেকে আরো দূরবর্তী প্রাণীর ক্ষেত্রেও ইন্টেলিজেন্ট প্রাণী পাওয়া যায়, যেমন ধরেন ডলফিন, কি ইন্টেলিজেন্ট না? তারপরে হুম হুম এই মানে আপনি ইন্টেলিজেন্ট প্রাণী প্রকৃতিতে দেখতে পাচ্ছেন না, বা আপনার কাছে মনে হচ্ছে না কেন? কারণ আপনি আপনার যে লেভেলের ইন্টেলিজেন্স ওইটার সাথে তুলনা করছেন, ওইটার সাথে তুলনা করে বুঝতে পাচ্ছেন না। এবং আপনার লেভেলের ইন্টেলিজেন্সটাতে আপনার পৌঁছানোর কারণটা কি? কারণটা হচ্ছে আপনার যে মস্তিষ্কের যে অংশটা, যেই অংশটা হচ্ছে কিনা মানুষের হচ্ছে মানুষকে ব্যালেন্স করে, সেই ব্যালেন্স আর একটা অংশ আছে যেটা চিন্তা করতে পারে, যেই অংশটা হচ্ছে মেমোরি সেভ করতে পারে, সেই অংশটার পরিমাণটা আমাদের ক্ষেত্রে বেশি। সেই হুম, কারণে আমরা একটু আগায় গেছি। এবং সেটা হচ্ছে ফিজিক্যাল ডিফারেন্স। আর সোশ্যাল যে ডিফারেন্সটা রয়ে গেছে, আমরা ভাই হুম, কনস্ট্রাক্ট করেছি ভাষা, ইনফরমেশন হুম, আমরা হুম, পাস করছি জি প্রজন্মের পর প্রজন্ম ধরে, এই কারণে আমরা ইন্টেলিজেন্ট। কিন্তু আপনার যে মূল পয়েন্টটা যে ইন্টেলিজেন্ট প্রাণী থাকার কথা না ভাই, আমরা যদি ইন্টেলিজেন্ট প্রাণী হইও, সেটার সাথে গড থাকা না থাকার সম্পর্কটা কি আমাদেরকে একটু যদি বুঝাই বলেন ভাই। না, আমি ওই বিষয়টা নিয়ে না, আমি বুঝতে চেষ্টা করতেছি যে ডারউইন থিওরি বা বিবর্তনবাদের যে মতবাদটা ফলো করা হচ্ছে, সেই হিসাবে মানুষের কাছাকাছি আরো কিছু প্রাণী থাকা উচিত ছিল এই পৃথিবীতে, আর যদি হয়তো আছে আমি জানি না, হয়তো আছে আমি জানি না, কেন তো উচিত কিন্তু আমি ছিল খুঁজে পাচ্ছি এটা না। আমি জানতে চাইছি, কেন উচিত ছিল? মানে লজিক্যালি যে জিনিসটা বুঝি, না, ঠিক লজিক আছে, লজিক ভাই, একটা জিনিসকে আমি বিবর্তনের বলে দ্বারা দিলাম যদি লজিক্যাল। আমি যদি না, হ্যাঁ বলেন। শোনেন, ধরেন আমি একটা জিনিসকে বলে দিলাম এটাই লজিক্যাল, যেমন আমি বললাম যে এটাই সায়েন্স, এটাই লজিক বলে দিলাম, হুম, তাইলেই কি এটা লজিক্যাল হুম, হয়ে গেল? লজিকটা না দেখান না না যে না কেন। না, প্রশ্নটা শোনেন, প্রশ্নটা হ্যাঁ হচ্ছে কেন মানুষের ইন্টেলিজেন্স থাকলে কেন একটা গড লাগবে, মানে কেন একটা গড থাকে, বা গডের সাথে সম্পর্কটা কি? বা মানুষ যদি ইন্টেলিজেন্ট না হয়ে গরু গাধার মতো ডাম্বাস হইতো, তাহলে কেন
হচ্ছে একটা গড় থাকতো না। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যখন পৃথিবীতে মানুষ নামের কোনো প্রাণী ছিল না, যখন যখন মানুষ মানে আসেই নেই, ধরেন আজকে থেকে 1 কোটি বছর আগে, তখন তো মানুষ বলতে কিচ্ছু ছিল না, তখন আপনি কি বলতে চাচ্ছেন তখন গড ছিল না, এখন গড আছে? মাতু না ভাই এখানে আমার একটা কথা আছে যে ওনার হ্যাঁ আসিফ। মানে মুমিনদের স্ট্যান্ড যদি এরকম হয় যে আমরা যেহেতু ইন্টেলিজেন্ট হওয়াটা অবশ্যই প্রমাণ করে যে আমাদের ইন্টেলিজেন্সের পেছনে একজন ক্রিয়েটর থাকতেই হবে, না হলে আমরা ইন্টেলিজেন্ট কিভাবে হলাম, আমরা এত ইন্টেলিজেন্ট কিভাবে হলাম। এইটা যদি ওনার যুক্তি হয় তাহলে সেই যুক্তিটা ওনার ক্ষেত্রে প্রযোজ্য যে ওনার যে গড যে হচ্ছে সুপার ইন্টেলিজেন্ট, তার সৃষ্টির পেছনে তো ডেফিনেটলি একজন গড লাগবে। কারণ হচ্ছে আমরা যতটুকু ইন্টেলিজেন্ট সেইটুকু ইন্টেলিজেন্স আমাদের হতে যদি একটা গডের অস্তিত্ব প্রয়োজন হয়, মানে অপরিহার্য হয় যে আমরা একটা ইন্টেলিজেন্ট বিইং ছাড়া ইন্টেলিজেন্ট হইতেই পারতাম না, তাহলে সেই ইন্টেলিজেন্ট বিইংটা সুপার ইন্টেলিজেন্ট বিইং, সেটা তো সেখানে আরো বেশি লাগবে, যে তার পিছনে সুপার সুপার ইন্টেলিজেন্ট একটা বিইং লাগবে যে হচ্ছে সেই গডের থেকে হাজার হাজার গুণ বেশি সুপার সুপার ইন্টেলিজেন্ট। সেই রকম একটা স্রষ্টা তো তার আরো বেশি লাগবে, আমাদের থেকে স্রষ্টা থাকার দরকার আরো বেশি, তাই না? এক্স্যাক্টলি সানমুন ভাই, আপনি কি আসিফের কথাটা বুঝেছেন যে আপনি জি জি যদি বলতে চান আপনি ইন্টেলিজেন্ট হইতে গেলে আপনার একটা ইন্টেলিজেন্ট ডিজাইনার লাগবে, একটা স্রষ্টা লাগবে, তাহলে তো তার ক্ষেত্রেও সেম জিনিসটা লাগবে। আমি কিন্তু ওই বিষয়ে কোনো আসিফ কথা ভাই, বলি নাই। আমাকে একটু কথা বলার সুযোগ দেওয়া যাবে? আমি হ্যাঁ, আচ্ছা আমি একটু শেষ করবো আলিফ ভাই, তারপরে আমি কিন্তু ওই বিষয়ে কথা বলি না। আমি বলতে চাচ্ছি যে বিবর্তনবাদকে যদি আমরা ফলো করতে যাই, সেক্ষেত্রে আমার নিজের কাছে মনে হয়েছে, আমার ভুল হতে পারে ভাই, সেটা কিন্তু আলাদা বিষয়, যে আমার নিজের কাছে মনে হয়েছে যে মানুষের বুদ্ধিসম্পন্নের কাছাকাছি বুদ্ধিসম্পন্ন প্রাণীর অস্তিত্ব এই পৃথিবীতে থাকা উচিত। আর যদি হয়তো আছে, আমি জানি না, কিন্তু যদি থেকে থাকে সেই বিষয়ে আপনাদের কোনো তথ্য আছে কিনা, আমি এইটা জানতে চাইছি। যে আলিফ ভাই বলেন। আচ্ছা ভাই, আসিফ ভাই আপনি কেমন আছেন? হ্যালো। হ্যাঁ ভাই, ভালো আছি। মাতু ভাই আপনি কি আছেন, শুনতেছেন? জি জি, আমিও আছি, আমরা ভালো আছি ভাই। বলেন আলিফ ভাই। আচ্ছা ভাই, এই যে আপনারা সৃষ্টিকর্তার কথা বললেন, হ্যাঁ, আচ্ছা, সৃষ্টিকর্তা বলতে কি বুঝেন? আসিফ ভাইয়ের কাছে প্রশ্ন এটা আমার। ভাই এটা বলতে আমি আসলে কিছু বুঝি না, আপনি যদি বুঝে থাকেন তাহলে আপনি আমাকে বোঝাতে পারেন। আচ্ছা ভাই, সৃষ্টি যেমন ধরেন আমার কাছে ঘোড়ার ডিমও যা, সৃষ্টিকর্তাও তা, হাট্টিমাটিম জি টিমও তা, মামদভূত তা, কৃষ্ণ ব্রহ্মা শিব বিষ্ণু জিউস, আমনরা, থর, লোকি, এগুলো সমস্ত কিছু একই জিনিস মিন করে। এগুলো হচ্ছে পৌরাণিক উপকথা, এগুলা কিছু মানুষ বিশ্বাস করে, কিন্তু লজিক্যালি এই জিনিসগুলা কখনো কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। জিন পরি ফেরেস্তা বোরাক ঘোড়া হনুমান, এগুলা ভাই মানে হনুমান বলে একটা প্রাণী আছে, কিন্তু এই যে হিন্দুদের যে হনুমান, সেই রকম হনুমান কিছু নাই। এগুলো হচ্ছে মানে বিশ্বাসী লোক যারা হচ্ছে একটু মূর্খ, যারা হচ্ছে একটু অশিক্ষিত, তারা চায় যেন তাদের পেছনে একজন বিগ ব্রাদার থাকুক, সেই বিগ ব্রাদারকে তারা কল্পনা করে নেয়। তো সৃষ্টিকর্তা বলতে আমি আসলে কাল্পনিক কিছু চিন্তাকে বুঝাই। আপনার কাছে যদি সৃষ্টিকর্তার কোনো সংজ্ঞা থাকে এবং এর কোনো প্রমাণ থাকে তাহলে আপনি দিতে পারেন। আচ্ছা ভাই, আমি হচ্ছে আপনার যে লাইভ গুলা, আপনার যে ভিডিও গুলা, আপনাকে আমি অনেক দিন যাবত আর কি ফলো করতেছি, দেখতেছি। তো আমি একজন মানে একদম সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ছেলে। হ্যাঁ, আমার বাবা হচ্ছে মানে আপনার মসজিদের ইমাম। মানে আমার ফ্যামিলি মোটামুটি সবাই খুব ধার্মিক। কিন্তু মানে আপনার যে ভিডিওগুলো আমি একদম ফার্স্ট থেকে দেখতেছি, আমার মনের মধ্যে কিছু মানে হচ্ছে সন্দেহ, আম, তারপর হচ্ছে আপনার কিছু সংশয় জাগছে। আমি অনেক দিন যাবত আর কি চেষ্টা করতেছি আপনার সাথে, মানে আপনার কাছ থেকে কিছু বিষয়, মানে আমার মনের মধ্যে যে কিছু সন্দেহগুলো আছে, মানে এইগুলা মানে একদম ক্লিয়ার হওয়ার জন্য আপনার সাথে অনেক দিন যাবত আর কি আমি কথা বলার চেষ্টা করতেছি। মানে এরকম যে সুযোগ হবে, আজকে এরকম ভাবে আমার সুযোগ হয়েছে, মানে এটা আমি কল্পনা করতে পারতেছি না। আচ্ছা ভাই, এই তো যে এই বাদ রেখে এখন মূল পয়েন্টে আসেন, কথা বলি, মূল আলোচনাতে জি চলে আসি। আপনি বলেন ভাই, জি সৃষ্টিকর্তা বলতে আপনার কাছে কোনো কিছু সংজ্ঞা আছে বা কোনো প্রমাণ? না, সৃষ্টিকর্তা বলতে আপনি যেরকম আমাকে অ্যান্সার গুলা দিচ্ছেন, আমিও ঠিক এখন সেরকমটাই ভাবি। তবে হ্যাঁ, একটা জিনিস যে সৃষ্টিকর্তার সঙ্গে আমার কাছে যদি বলেন, কাল্পনিক ভাবেও যদি বলেন,
আমি 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 এরকম অ্যান্সার করব যে সৃষ্টিকর্তার কখনো সৃষ্টিকর্তা হতে পারে না। সৃষ্টিকর্তার এই যদি কোনো কথাটার প্রমাণ সৃষ্টিকর্তা থাকে তাহলে এই সে আর কথাটা সৃষ্টিকর্তা হইল না। এই কথাটার প্রমাণ কি? এই কথাটার প্রমাণ কি? এটা যদি প্রমাণ না থাকে তাহলে এটাকে বলা হয় স্পেশাল প্লিডিং। যেমন ধরেন আমি বলি থাপ্পড় মারা একটা খারাপ কাজ এখানে। আচ্ছা জি ভাই, অবশ্যই। আপনাদের সবার কাছে অনুরোধ, কেউ যেন মানে বারবার এই যেভাবে আনমিউট করে করে যদি সবাই কথা বলা শুরু করেন তাহলে না মানে কথা বলা খুবই মুশকিল হয়ে যাবে। একজনের শেষ হলে একটু অপেক্ষা করেন, একজন শেষ হওয়ার পরে তারপরে ধরেন যে শুরু করলেন আরেকজন, ওই ফ্লোরটা নিয়ে বোধহয় ডিসকাশনটা ভালো হয়। তার আগে মিউট করে রাখেন সবাই নিজেকে, তাহলে আলোচনাটা হবে। আমিও ফুল স্ক্রিন মোডে নিয়েছি যাতে আর কি আপনাদেরকে ভালো মতো দেখতে পারি কে মিউট আছেন। এই যে কাশেম ভাই, আপনি মিউট থাকছেন না। আচ্ছা ঠিক আছে, আপনি কি জরুরি কিছু বলতে চাচ্ছেন, মানে প্রাসঙ্গিক কিছু বলতে চাচ্ছিলেন নাকি এমনি আনমিউট হয়ে যাচ্ছে? আনমিউট হয়ে যাচ্ছে ওনার বোধহয়, আমি মিউট করে রাখলাম। আচ্ছা, তো যেটা বলছিলাম যে থাপ্পড় মারা ধরেন একটা খারাপ কাজ, আমরা দাবি করলাম, যুক্তিও দেখালাম, তুমুল 2-3 ঘন্টা ধরে যুক্তি দেখালাম, রিসার্চ পেপার সাবমিট করে দিলাম। থাপ্পড় মারলে গালের কোন স্নায়ু দিয়ে মস্তিষ্কে অনুভূতি পৌঁছায় কতটুকু, তাতে মস্তিষ্কের মধ্যে কতটুকু হচ্ছে কি কেমিক্যাল রিয়াকশন ঘটে, কেন আমরা ব্যথা পাই, কেন খারাপ লাগে, তারপরে হচ্ছে কেন আমাদের অপমান বোধ কাজ করে, সব কিছু দেখায় যুক্তি দিলেন। ইয়েস, থাপ্পড় মারা একটা খারাপ কাজ। হঠাৎ করে পাশ থেকে বল্টু মিয়া এসে বলা শুরু করলো, হ্যাঁ হ্যাঁ থাপ্পড় মারা একটা খারাপ কাজ, আমি থাপ্পড় মারলে এটা খারাপ কাজ হয় না, আমি থাপ্পড় মারলে এটা ভালো কাজ হয়। প্রমাণ কি? কোনো প্রমাণ লাগবে না। প্রমাণ থাকলে আর আমার দাবিটা সত্য হইলো কেমনে? প্রমাণ তো লাগবে না, আমি বলছি এইটাই প্রমাণ। তা নাইলে তো আমি যে দাবি করলাম আমার থাপ্পড় মারলে কারো ব্যথা লাগে না, এইটা তো যদি প্রমাণই করে দিলাম তাহলে তো আর এটা হইলো না, তাহলে তো আর আমার এটার মানে দাবি আর করা লাগলো না, আমার এটা কোনো প্রমাণ লাগবে না, আমি বলছি তাই এটাই 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 সত্য। সংজ্ঞা অনুযায়ী, আমার সংজ্ঞা অনুযায়ী হচ্ছে যে আমি থাপ্পড় মারলে কারো গালে ব্যথা লাগবে না, এটাই আমার সংজ্ঞা। প্রমাণ দেন না। প্রমাণ কেন দিব? এটা তো ভুল হইতে পারে না, এটা আমার সংজ্ঞাটাই তো, এইটা আমার সংজ্ঞাই হচ্ছে আমার থাপ্পড়ে কারো ব্যথা লাগবে না। এই যে এইরকম যদি কোনো বল্টু মিয়া থাকে, সেই বল্টু মিয়াকে বলা হবে, বল্টু মিয়ার এই জিনিসটাকে বলা হবে স্পেশাল প্লিডিং ফ্যালাসি। আলিফ ভাই। জি আমি ভাই। এই বিষয়ে একটু বলতে চাই যে হ্যাঁ, এটা জি জি ভাই। মাতুব্বর ভাই একদম কারেক্ট বলেছেন যে মানে সংজ্ঞা যখন নির্ধারণ করবেন তখন আপনি একটা কিছুকে একটা স্পেশাল পাওয়ার দিয়ে দিলে তাহলে তো সেটা সংজ্ঞা হলো না। আপনার যদি স্পেশাল পাওয়ারটা কোনো কিছুকে দিতে হয় সেই জিনিসটা প্রমাণ করে আপনার দিতে হবে যে এইটা যে হতে পারে না, সেই জিনিসটা আপনার প্রুফ করতে হবে। প্রুফ করার আগ পর্যন্ত তো আপনি সেই বৈশিষ্ট্যটা আপনার মানে ইসের যুক্তির কোনো একটা পার্টকে দিতে পারেন না। জি, আসিফ ভাইয়ের কাছে মানে আমার ছোট্ট একটা প্রশ্ন আছে, ছোট্ট, একদম ছোট্ট। হ্যালো, শুনতে পাচ্ছেন আসিফ ভাই? হ্যাঁ হ্যালো। হ্যাঁ ভাই, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনি বলেন না। জি জি ভাই। আচ্ছা, এই যে আম, আপনার, আমি মনে করি যে এই একটা হচ্ছে মুফতি মৌলানা, আপনারা তাদের থেকে বেশি রিচার্জ করেন এই যে কোরআন, মানে এই যে আপনার যে কি বলেন ধর্মীয় যে বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, আর আমি মনে করি আপনারা তাদের থেকে বেশি জানেন। তো আমার যে প্রশ্নগুলা হচ্ছে, মানে ফার্স্ট যে ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই মানে আপনার কোরআনের যে বাংলা তর্জমাগুলা আমি মানে অনেক দিন যাবত আর কি দেখতেছি, পড়তেছি। তো বেশিরভাগ কথার মধ্যে তোমরা কথাটা ইউজ করা হয়েছে। আমি কিন্তু আপনাকে মানে এই কারণে কোশ্চেন গুলো করতেছি, আমার মনের মধ্যে কিছু সংশয় যাচ্ছে। হ্যাঁ, এই মানে আপনার এই যে ধর্মীয় বিষয়গুলা নিয়ে, হ্যাঁ, এই সৃষ্টিকর্তা নিয়ে, মানে এই সব বিষয় নিয়ে আমার মনের মধ্যে মানে কিছু সংশয় যাচ্ছে। এই কারণে আপনাকে মানে প্রশ্নটা করতেছি যে এই আপনার যখন আমি কোরআনের বাংলা তর্জমাগুলো পড়তেছিলাম, তো বেশিরভাগ কথায় তোমরা কথাটা ইউজ করা হয়েছে। আচ্ছা, সৃষ্টিকর্তা যদি মানে যাকে আমি সৃষ্টিকর্তা মিন করবো সে তো একজন, হ্যাঁ, তাহলে তো অবশ্যই সেটা সেটা তুমি হওয়া উচিত, তুমি বা একজনকে নির্দেশ করা উচিত। এই মানে এই বিষয়ে আপনি কি বলবেন আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, আচ্ছা আমি বলছি ভাই, একই আয়াতের মধ্যে এরকম ঘটেছে যে আপনি, তিনি, আমি, আমি, আমরা, তিনি, একই আয়াতের মধ্যেই আছে। তো এটা আর কি বলবো ভাই, এটা খুব, এটাই কোরআনের মুজিজা। জি জি, মানে এই সব কিছু বিষয় নিয়ে আমার মনের মধ্যে আর কি মানে সংশয় তৈরি হয়েছে যে নাউজুবিল্লাহ, আসলে নাউজুবিল্লাহ। আসলে আসলে এটা সত্যি কিনা। হ্যাঁ, আসলে এটা সত্যি কিনা যে যে আমি যে আমার ধর্মটা পালন করতেছি, মসজিদে যে নামাজ পড়তেছি, হ্যাঁ, এই যে আল্লাহ বিল্লাহ করতেছি, আসলে কি মানে
আমি কি ভুল পথে ধাবিত হইতেছি নাকি, মানে আমি কি কিন্তু মিথ্যা আলিফ কোনো ভাই, বিষয়ের উপর? জি 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 ভাই। কিন্তু কেন আপনার এটা মনে হচ্ছে? এমন কি হইতে পারে না যে ধর্মটার মধ্যে ভুলভাল কথাবার্তা আছে? এমন কি হইতে পারে না যে সত্যি আল্লাহর দেওয়া বা সত্যি ঈশ্বরের দেওয়া কিন্তু ভুলভাল কথা আছে, না 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 ভাই, ঈশ্বরের কথা তারপরে মানে হচ্ছে বৈষম্যমূলক ই- কেন? আচ্ছা, আমি মনে করি যে আমরা আমরা সাধারণ মানুষ যারা, আমাদের ভুল হইতে পারে, কিন্তু ঈশ্বরের তো কখনো ভুল হইতে পারে না। যে সৃষ্টিকর্তা তার তো কখনো ভুল হইতে পারে না ভাই। কিন্তু এর কেন, জন্য মানে এই আমার মনের সংজ্ঞাটা মধ্যে আপনি কেন, সংশয় আছে। এই সংজ্ঞাটা আপনি কেন দিচ্ছেন যে সৃষ্টিকর্তার কোনো ভুল হতে পারে না? যেমন ধরেন সৃষ্টি বলতে আপনি যে শব্দটা ইউজ করছেন, ওই শব্দটা তো আসলে বাস্তব অস্তিত্ব নাই। কারণ আমরা জানি না যে কখনো কোনোদিন এইভাবে সম্ভব কিনা যে নাথিং থেকে কোনো কিছু আসা, নাথিং থেকে কোনো কিছু তৈরি করা, নাথিং থেকে কোনো কিছুকে বানানো। কারণ নাথিং জিনিসটার অস্তিত্ব নাই ইউনিভার্সে। নাথিং বলতে কোনো কিছু হয় না অ্যাকচুয়ালি। যদি নাথিং বলতে কোনো কিছু আমরা দেখতে পাইতাম বা অবজার্ভ করতে পারতাম, নাথিং বলতে কোনো কিছু যদি প্রমাণ করতে পারতাম, সেই নাথিং থেকে যদি কোনো কিছুকে আসা আমরা অবজার্ভ করতে পারতাম, প্রমাণ পাইতাম, তখন না আমরা বলতাম যে এটা কোনো না কোনো ভাবে আসতেছে বা কেউ না কেউ করতেছে, তখন না একটা ডিসকাশন, তখন ওই ডিসকাশনে যাওয়া যেত। কিন্তু নাথিং বলতে কোনো কিছু আমরা দেখিই না। ইনফ্যাক্ট আমরা দেখি রূপান্তর, সবসময় আমরা দেখি রূপান্তর। হ্যাঁ, রূপান্তরের অবশ্যই এক্সপ্লেনেশন থাকে, এক্সপ্লেনেশন হয়তো অনেক সময় আমরা নাও জানতে পারি, কিন্তু আমরা কখনোই দেখি না নাথিং, মানে শূন্য। শূন্য বলতে কোনো কিছুর অস্তিত্ব আমরা আজ পর্যন্ত দেখিনি, যে শূন্য বলতে কিছু হয় আসলে, এবং শূন্য থেকে কিছু আসা সম্ভব বা বানানো সম্ভব, এটাও আমরা আসা সম্ভব তো অন্য কথা আলোচনা, বানানো সম্ভব এটা আমরা কোনোদিন দেখিনি। কারণ সেটা আমরা দেখি ম্যাজিক শোতে দেখি অবশ্য। তো এখন সেই জিনিসটাকে আপনি বারবার সৃষ্টিকর্তা যখন বলছেন, তখন না আলোচনাটা একটু কঠিনই হয়ে যায়। কিন্তু তারপরেও ওই কঠিন আলোচনার মধ্যেও যদি আমরা বলি, এমন কি থাকতে পারে না একটা স্টুপিড সৃষ্টিকর্তা, একটা উইকেট সৃষ্টিকর্তা, যে হচ্ছে বর্বর, যে হচ্ছে মূর্খ, সবকিছু জানে না? ঠিক যেমন আপনারা ডার্ক ম্যাটার 2525 এর চ্যানেলে গেলে এই ধরনের কিছু ভিডিও পাবেন, যে ভিডিওগুলো এরকম, যে আমি ঠিক এক্স্যাক্টলি ভিডিওটা এই মুহূর্তে মনে করতে পারছি না, কিন্তু একটা ভিডিও এরকম ছিল, আপনারা দেখবেন, মানে আমি মানে খুবই ভালো লেগেছিল ভিডিওটা দেখে, ওটা দেখলে একটা আইডিয়া হবে যে গডকে আমরা সবসময় মনে করি সবই জানে, সবই পারে, বাট কেন আমরা এটা ধরে নিচ্ছি যে গড সবচেয়ে ভালো, সবচেয়ে বেশি জানে? এমন কি হইতে পারে না যে গড আসলে কিছু কিছু জিনিস জানে, কিছু কিছু জিনিস জানে না? গড আসলে কিছুটা ভালো, বেশিরভাগই খারাপ, হইতেই পারে এরকম। আপনাকে যদি এখন একটা প্রোটোটাইপ ডিজাইন করতে দেয়া হয়, একটা খুব চমৎকার একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, দুনিয়ার বেস্ট বেস্ট সায়েন্টিস্টরা কাজ করলে অবশ্যই তারা পারবে অনেক কিছু করতে। আমরা এথিক্যাল বাইন্ডিংস দিয়ে ওদেরকে করতে দেই না এগুলো। বিশেষ করে সেলফ লার্নিং প্রসিডিউরটাকে সব সময় একটা সিস্টেমের মধ্য দিয়ে যাইতে হয়। সব সময় খেয়াল রাখা হয় যে কোনোভাবে কেউ এমন কিছু বানাচ্ছে কিনা যেটা মানে আর মানে আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, এরকম কোনো কিছু বানাচ্ছে কিনা। কিন্তু এরকম বানানো পসিবল, বানাচ্ছি না আমরা কেন? কারণ আমরাই নিজেরাই চাচ্ছি না এরকম হইতে, সেটা ভিন্ন আলোচনা। তো ধরেন ওইরকম কেউ কিছু কখনো বানালো যেটা আউট অফ কন্ট্রোল হয়ে যাওয়ার মতো, যেটা সেলফ লার্নিং পসিবল যার পক্ষে, এরকম একটা কিছু যদি বানায়, ভাই সে তো অবভিয়াসলি আপনার চাইতে বেটার হবে। অথবা আরো সহজ কথায় দেখেন, মানে আপনি যদি লিমিটেশন সহ একটা জিনিস বানান, ধরেন একটা হচ্ছে রোবট বানাইলেন, যে রোবটটা আপনার চাইতে বেশি দিন হচ্ছে চলতে পারে, আপনার চাইতে বেশি দিন তার হচ্ছে যে পার্টস গুলো আছে শরীরের, মানে ইয়াগুলা, ইলেকট্রনিক জিনিস কি তাদের একটা ডেট থাকে, প্রত্যেকটা জিনিসেরই আলাদা আলাদা টাইপের ডেট। কোনটা থাকে হচ্ছে সাইকেল, যে 1,00,000 সাইকেল চলবে, কোনটা থাকে যে 1,00,000 সেকেন্ড কাজ করবে, কোনটা থাকে যে 1,00,000 ঘন্টা কাজ করবে, কোনটা থাকে এরকম আলাদা আলাদা ধরনের সাইকেল থাকে, কোনটা থাকে যে 1,00,000 বার রিচার্জ হতে পারবে। এরকম ভাবেই কিন্তু ওগুলো ডিফাইন করা হয় যে কতদিন টিকে থাকবে। ধরেন একটা সার্কিট বা একটা রোবটের যন্ত্রাংশগুলো আপনি এমন ভাবে বানালেন যেটা 1 মিলিয়ন বছর বাঁচতে, মানে টিকে থাকতে পারবে, মেশিনারিজ গুলো ভালো থাকবে, তাহলে সে আপনার চাইতে দীর্ঘজীবী হইলো। আপনি এমন একটা ওই রোবটটাকে আপনি এমন ইন্টেলিজেন্স দিলেন যে আপনার চাইতে দ্রুত কাজ করতে পারবে, তাহলে আপনার চাইতে বেটার হইলো। সেই রোবটটাকে আপনি এমন কিছু ইন্টেলিজেন্স দিলেন আপনার চাইতে বেটার ইনফরমেশন প্রসেসিং করতে পারবে, তাহলে আপনার চাইতে বুদ্ধিমান বেশি হইলো। এইরকম করে মানে আপনি তো চাইলে আপনার চাইতে বেটার কাউকে তৈরি করতেই পারেন, যাকে আপনি পরবর্তীতে, আচ্ছা মাসুক ভাই আপনার লুঙ্গি, আচ্ছা মাসুক ভাই আপনার দক্ষিণা বাতাসে লুঙ্গি আকাশে হয়ে গেছে, আপনি একটু দয়া করে ক্যামেরাটা বন্ধ করুন। আচ্ছা, যেটা বলছিলাম আলিফ ভাই, সেটা হচ্ছে মানে আমরা ধরে নেই যে কেউ যদি কাউকে সৃষ্টি করে বা কেউ যদি কাউকে বানায়, এর মানে হচ্ছে যে বানিয়েছে সে সুপিরিয়র। না, এটা সত্য না। আমাদের খেলায় বেলাতেই আমরা দেখি, আমরা এমন অনেক কিছু বানিয়েছি যাদের চাইতে আমরা ইনফেরিয়র, অনেক কিছু বানিয়েছি, রাইট, তাই না? এই কথাই আমি একমত। আচ্ছা, এটা গেল হচ্ছে পাওয়ারের দিক দিয়ে, নলেজের দিক দিয়ে। এবার ভালো মন্দের দিক দিয়ে দেখেন,
এভিল গড চ্যালেঞ্জ নামে একটা ভিডিও আমরা অনুবাদ করেছিলাম, স্টিফেন লয়ের একটা ভিডিও, আসিফ ভেরো আলে পাবেন, হচ্ছে মাতুব্বর পেজেও পাবেন। সেই স্টিফেন লয়ের যে নতুন একটা হাইপোথেসিস, এভিল গড চ্যালেঞ্জ বা এভিল গড হাইপোথেসিস, যেটা যে একটা আমরা যুক্তি দিচ্ছি কি সে ভালো, ঈশ্বর ভালো, কিন্তু করোনা কেন হইতাছে কারণ হ্যাঁ চাইতাছে তাই হইতাছে। না, ঈশ্বর ভালো কিন্তু ধর্ষণ কেন হচ্ছে? ধর্ষণ হইতাছে কারণ হ্যাঁ চাইতাছে, হইতে দিতাছে, খারাপ কিছু হইতে দিতাছে যাতে সে ভালো মন্দের পার্থক্য করতে পারে, ভালো কি খারাপ কিটা যাতে আমরা বুঝতে পারি। ওকে ফাইন, ঈশ্বর তো ভালো, তাইলে মানুষের এরকম এত মানুষের ক্ষতি হয় কেন? ক্ষতি হইতাছে কারণ ঈশ্বর চাইতাছে যে একটু ক্ষতি না হয় হইলই। এইভাবে আমরা যেমন যুক্তি দেই ভালো ঈশ্বরের পক্ষে, যে খারাপ কাজগুলো ভালো ঈশ্বর থাকলেও থাকা পসিবল, হওয়া পসিবল, সেম ভাবে আপনি দেখেন যুক্তি দেওয়া পসিবল যে একটা মানে বদমাইশ মনস্টার থাকলেও ভালো কাজ হওয়া পসিবল। কেমনে? মনস্টার আছে, মনস্টার সবসময় মনস্টারগিরি করে, খারাপ কাজই করে, কিন্তু মাঝে মধ্যে ভালো কাম হইতে দেয়। হ্যাঁ, মনস্টার মানুষের অসুখ দেয়, মানুষকে খুন করে, কিন্তু মাঝে মধ্যে বাঁচার সুযোগ দেয়। এই 60 বছর বাঁচার সুযোগ দিছে। হ্যাঁ, মনস্টার আছে, মনস্টার আসলে সবসময় ধর্ষণই হোক এটাই চায়, বাট মাঝে মধ্যে সে তাদের ধর্ষণ থেকে বাঁচার সুযোগ দেয়। হ্যাঁ, মনস্টার চায় প্রতিদিন অ্যাক্সিডেন্টই হোক, বাট মনস্টার থাকা সত্ত্বেও মাঝে মধ্যে হয় আর কি, মাঝে মধ্যে সে অ্যাক্সিডেন্ট ছাড়াও মানুষকে গাড়ি চালাইতে দেয়। সেম যুক্তি দিয়ে আপনি যদি দেখেন ভালো ঈশ্বর ভালো হওয়া পসিবল, সেম ভাবে দেখানো সম্ভব যে ঈশ্বর খারাপও হওয়া পসিবল। তো সেই ক্ষেত্রে তো ভাই গড থাকতেই পারে, যেই গডটা হচ্ছে একটা বদমাইশ, ইতর, নারী বিদ্বেষী, সমকামী বিদ্বেষী, তারপরে হচ্ছে রেসিস্ট, মিসোজিনিস্ট, সেক্সিস্ট, তারপরে হচ্ছে মানে মানে চূড়ান্ত পরিমাণ মিথ্যাবাদী, মূর্খ একেবারে, তারপরে হচ্ছে সে সেই সাথে সে হচ্ছে অক্ষম, দুর্বল, সে কিছুই করতে পারে না, এরকমও পসিবল আলিফ ভাই গড থাকা। এবং আমরা সেটাও আমরা কনসিডার করি যে ওই রকমও একজন থাকা পসিবল, যেই লজিক গুলো দিয়ে ভালোটা থাকা পসিবল, ওই একই লজিক দিয়ে খারাপও থাকা পসিবল। এখন সেইটা আমরা ধরে নিচ্ছি যে শুধু ভালোটাই পসিবল, ওই জন্য ওই ভালোটা ধরে নিলে তো আরো মানে ধর্ম বা ঈশ্বরের বিশ্বাস জিনিসটা যৌক্তিকতাটা টেকে না। এটা আর কি আলিফ ভাই আপনার কথা জবাব বলতে চাচ্ছিলাম। জি ভাই, আপনার কথাগুলো খুব ভালো লাগছে। আর আপনার কাছে আমার প্রশ্ন যে আমি মানে এটা কিন্তু আমি নরমালি মানে প্রশ্নটা একদম নরমালি করতেছি যে আমি কেন এই ধর্মের বেড়াজাল থেকে বের হব? আমার কথা বাদ দেন, একটা মানুষ কেন ধর্মের বেড়াজাল থেকে বের হবে? ধর্ম তো আমাদের নিয়ম শৃঙ্খলায় রাখতেছে, তাই না? যেমন ধরেন এটা এটা খারাপ, এটা ভালো, ভালো মন্দ, এগুলো তো আমরা মানে ধর্মীয় ভাবে শিক্ষা পাই, তাই না? আমি কেন মানে আমি বা একটা মানুষ কেন ধর্মের বেড়াজাল থেকে বের হবে? ধরেন আচ্ছা আলিফ ভাই, আপনি আজকে লাইভের মধ্যে যুক্ত হয়ে আমাকে কিন্তু খাপো, কুবা, সুবা, এই চুবা, চুমা, চ বর্গীয়, খ বর্গীয়, ম বর্গীয় কোনো শব্দই উচ্চারণ করেন নাই, খুব ভদ্রভাবে কথা বলছেন। কেন আলিফ ভাই আপনি এগুলো কেন করলেন না? কেন আমাকে গালি দিলেন না লাইভে যুক্ত হয়ে? কারণটা কি, কোন কারণে? অবশ্যই ব্যক্তিগতভাবে একটা মানুষকে কি বলে মানে একটা মানুষের সাথে কথা বলতে গেলে বা একটা মানুষকে সম্মান দিতে গেলে অবশ্যই প্রত্যেকটা মানুষের একটা মানে নিজস্ব সম্মান থাকে। যেমন ধরেন এই যে আপনার সাথে কথা বলতেছি, আপনিও একজন মানুষ, আমিও একজন মানুষ। হ্যাঁ, আমি আপনাকে কেনই বা আপনার সাথে এইভাবে কথা বলবো? মানে এইভাবে যদি এখন আমার সাথে কথা বলেনও, ধরেন আমি আপনাকে বললাম এই খাপো, কিছুই তো হবার নাই, মানে আমরা তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না, অবশ্যই রাইট, তারপরেও আপনি করছেন না কেন? মানে এটা আপনি যেমনটা বললেন আপনার নিজের বিবেক বুদ্ধিকে খাটিয়ে, তাই না? আপনার নিজের বুদ্ধিকে খাটিয়ে, ইনফরমেশন দিয়ে কি ইনফরমেশন? যে আমরা নিজেরাই সেট করেছি যে এই জিনিসটাকে খারাপ বলে আমরা নিজেরাই ঘোষণা দিয়েছি, দিয়ে আমরা নিজেরাই এটা থেকে নিজেদেরকে সরিয়ে রাখি, নিজেরাই এই জিনিসটাতে এঙ্গেজ হই না, তাই না ভাই? এটার জন্য কি গডের দরকার আছে? না, এটার জন্য ভাই আপনার এই কথায় আমি একমত। তারপরে ধরেন আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন, এই সময় দেখলেন রাস্তার মধ্যে গোবর পড়ে আছে, এখন গোবরটা নিয়ে আপনি গরু মাতার প্রসাদ বলে খেয়ে ফেলবেন, নাকি গোবরটাতে পাড়া দিয়ে, আচ্ছা গোবরটা একটু পাড়া দিয়েই যাই, রাস্তায় যেহেতু পেলামই পাড়া দেবো না কেন, নাকি গোবরটাকে হচ্ছে সরিয়ে রেখে যাবেন, যাচ্ছে অন্যের ক্ষতি হবে একটু সরিয়ে রাখি, নাকি গোবরটাকে জাস্ট এড়িয়ে যাবেন যে ধুর গোবরের জায়গায় গোবরের কাজ গোবর, আমার কাজ আমি করি? মানে এই যে এগুলো পসিবল সিনারিও, এগুলোই করতে পারেন। এর বা আপনার আরো নতুন নতুন ধারণা আসতে পারে মাথায়, যে আমি গোবরটা মাথায় করে নিয়ে বয়ে বেড়াই, যা খুশি। আপনি যে এই কাজগুলো যে করবেন, এটা কি ধর্মগ্রন্থে কোথাও বলা আছে? বা আপনি কি ধর্মগ্রন্থে খুঁজতে যান রাস্তায় গোবর দেখার সঙ্গে সঙ্গে দৌড় মারেন
নাকি আপনি নিজে না থেকে না ডিজাইন করেন? না, এটা নিজে থেকেই করি। তারপরে ধরেন আপনি আপনার মাকে, জন্মদাতা মাকে ধর্ষণ যে করছেন না, সেটা কি জাস্ট ধর্মে নিষেধ করা আছে এই জন্য, নাকি আপনি নিজে থেকেই বোঝেন যে এই জিনিসটা খারাপ? আমি নিজে থেকেই বুঝি, অবশ্যই আমি নিজে থেকেই বুঝি এই জিনিসটা খারাপ। তার মানে ভালো মন্দ আমরা নিজেরাও বোঝার ক্ষমতা আছে, আমরা নিজেরাই বুঝতে পারি। হয়তো সেটা এখন আপনি বলতে পারেন যে হয়তো সেটা ভুলও তো হইতে পারে, সঠিকও তো হইতে পারে, হ্যাঁ ওটা ভিন্ন আলোচনা। কোনটা ভুল কোনটা সঠিক আমরা কিভাবে নির্ধারণ করবো এটা একটা ভিন্ন আলোচনা, বাট আমরা যে অ্যাটলিস্ট পারি এটা তো আপনি বুঝলেন। জি তাহলে অবশ্যই। আমরা একটা জিনিস নিয়ে কথা বলতে পারি যে ওই যে ইটা আহ, যে আপনার প্রথম পয়েন্ট আমি সরি মনে করতে পারছি না, আপনি বলছিলেন ওই সৃষ্টিকর্তা আমি পয়েন্টটা এইটা বলতে গিয়ে ওই পয়েন্টটা ভুলে গেলাম আসলে। মানে আচ্ছা, আপনি বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে করতে পারি কিনা আপনি বলেন। মানে হচ্ছে আচ্ছা, আমি প্রথম যে কথাটা বলছিলাম আলিফ ভাই, সেটা। জি আলিফ ভাই, আমি একটু বিদায় নিতে ও যাচ্ছিলাম, হ্যাঁ, এই জন্য আপনি মনে পড়েছে। থামালেন। ঠিক আছে, সানমুন ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে নিই। আলিফ ভাই আপনার কথাটা আমার মনে পড়েছে, আমি এটা হ্যাঁ, বলবো না, সানমুন ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে নিই। সানমুন ভাই ঠিক বলেন আছে কেন? ভাই। ভাই আমি আর হ্যাঁ, ঠিক আছে, আলোচনা শুনলাম তো, আজকের মতন বিদায় নিতে যাচ্ছিলাম, এটাই আর কি, আর কিছু না। আর আপনি যদি কিছু বলতে চান তো বলেন, সেটা আর শুনবো। না সানমুন ভাই আপনি আবারও আসবেন, আপনার সাথে কথা বলতে ভালো লাগে, হ্যাঁ, আপনি খুবই ইন্টারেস্টেড এই জিনিসগুলো নিয়ে, এটা দেখতে ভালো লাগে। সরি, সালমান ভাইয়ের আচ্ছা একটা রায়হান ভাই বলেন, সানমুন ভাই কিছু বলতে চাচ্ছেন। হ্যাঁ রায়হান ভাই প্লিজ, রায়হান ভাই প্লিজ। জি ভাই। সালমান ভাইকে একটা রেসপন্স দিতে যাচ্ছিলাম, আপনি কি একটু থাকতে পারবেন 1 মিনিট বা 2 মিনিট? হ্যাঁ, আছি, বলেন। আচ্ছা, আপনার ওই আগের যে একটা দুইটা কোশ্চেন, তো একটা কোশ্চেন, ফার্স্ট কোশ্চেনটা ছিল যে আমার কাছে মানে খুবই কোশ্চেনটা খুবই মানে ভালো লেগেছে, এই কারণে আসলে রেসপন্স দিতে চলে আসলাম। আপনার কোশ্চেনটা ছিল যে আসলে আমরা যদি জানি পার্সোনালি যে আমরা কোনো খারাপ কাজ করলে আমরা সেই পার পেয়ে যাব, তাহলে আমরা কেন সেই খারাপ কাজটা থেকে নিজেদের বিরত রাখবো? কোশ্চেনটা আপনার এটাই ছিল, তাই না? জি জি তো বিষয়টা হচ্ছে যে আমরা মানুষ হিসেবে সমাজে আমরা যে জন্মগ্রহণ করি, তারপর যে বড় হই, সেটা কিন্তু একটা সমাজের মধ্যে হই, একটা পরিবারের মধ্যে হই। হ্যাঁ, আমরা যে সবসময় বলি যে মানুষ একটা সামাজিক জীব। তো আমাদের মধ্যে কিন্তু সামাজিক বৈশিষ্ট্যগুলো জিনগতভাবে কিছু বৈশিষ্ট্য কিন্তু আমাদের মধ্যে আমরা পেয়ে যাই, ইভলিউশন বা বিবর্তনের মাধ্যমে পাই। যেমন আগে অন্যান্য পশু পাখির মধ্যে আপনি দেখবেন যে যারা সামাজিক ভাবে তাদের সামাজিকতাটা আছে, তাদের মধ্যে কিন্তু আসলে দেখবেন যে কম্পেশন, এমপ্যাথি, বা দেখবেন যে স্নেহ, মায়া, মমতা, হ্যাঁ, বেসিক কিছু গুণাবলী কিন্তু তাদের মধ্যেও আছে। হ্যাঁ, আমরা প্রকৃতিতে দেখি। তো এই হিসেবে আপনাকে মানে বোঝানোর জন্য বলছি যে মানুষ তো আমরা আসলে আলটিমেটলি একটা প্রাণী। তো আমাদের মধ্যে ওই জিনগতভাবে কিছু বৈশিষ্ট্য কিন্তু আমরা পাই, হুম যেমন মায়া, মমতা, দয়া, হ্যাঁ, কম্পেশন। আবার বলতে পারেন যে একটা শিশুর প্রতি মায়ের যে ভালোবাসা, হ্যাঁ, তো শিশুর প্রতি মায়ের ভালোবাসাটা কিন্তু মায়ের মধ্যে সহজাত ভাবেই আসে, প্রকৃতিগত ভাবেই আসে। এখানে কিন্তু কোনো আইন বা আইন প্রণয়ন করে দিতে হয় না। যদিও আইন কিন্তু আছে যে শিশুর প্রতি নেগলিজেন্সি যদি হয় তাহলে কিন্তু মায়ের শাস্তির একটা ব্যবস্থা, আইন কিন্তু থাকে। কিন্তু আইনটা যদি নাও থাকে, আমাদের মায়ের যে মাতৃত্বের যে স্নেহ, মমতা, এটা কিন্তু আমরা প্রকৃতিগতভাবে একজন মায়ের মধ্যে তৈরি হয়। তো এরকম আরো অনেক বৈশিষ্ট্য কিন্তু মানুষের মধ্যে থাকে, হ্যাঁ, কম্প্রেশন, দয়া। তো এই বৈশিষ্ট্যগুলো এবং অন্যান্য নেগেটিভ বৈশিষ্ট্যগুলো যখন আস্তে আস্তে মানুষের মধ্যে থাকতে থাকে, তো রাগ, তারপর হ্যাঁ, ক্রোধ, হিংসা, তো সবগুলো মিলেই কিন্তু একটা মানুষের পার্সোনালিটি তৈরি হয়। তো আপনি আপনার কোশ্চেন আনসারটাই হয়ে দেওয়া যায় যে আমরা যদি চুরি করে ধরা খাওয়ার চান্স না থাকে, তারপরেও কেন আমরা চুরি করব না? এটা হচ্ছে একটা পার্সোনালিটির উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে। হ্যাঁ, আমরা কিভাবে বড় হয়েছি, আমাদের আপব্রিঙ্গিংটা কেমন, হ্যাঁ, আমরা কি আসলে মানে এটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে আমাদের এই পার্সোনালিটি ট্রেটের উপর। হ্যাঁ, এটা যেমন একটা। আরেকটা হচ্ছে এই যে ভালো মন্দ, তো পার্সোনালিটি ট্রেটের মধ্যে আমাদের মধ্যে তাহলে দুই ধরনের আমরা ভাগ করতে পারি, যে ভালো বৈশিষ্ট্যের মানুষ বা ভালো মানুষ, মন্দ মানুষ, এভাবে কিন্তু একটা ভাগ করা যায়। তো এই হিসেবে ভালো মানুষের জন্য কিন্তু আইনটা লাগতেছে না, কিন্তু যারা মন্দ, যারা আসলে এভাবে বিরত থাকবে না, তাদের জন্যই কিন্তু সমাজে আমাদের একটা আইন ব্যবস্থা তৈরি হয়ে আছে। হ্যাঁ, তো আপনি কিন্তু এই আইনের ঊর্ধ্বে না, কেউ কিন্তু আমরা আইনের ঊর্ধ্বে না। তো কেউ যদি মনে করে যে সেই কাজটা করবে, তার জন্য কিন্তু আহ প্রথমত তো তার মধ্যে সহজাত কিছু বৈশিষ্ট্য আছেই, কিন্তু সেটা যদি সে নাও করে, তারপরে কিন্তু আইন কিন্তু আমাদের আছে। এখন আইন না থাকলে আইন পার পেয়ে গিয়ে যেতে পারে, এটা তো এখন আমাদের কিছু করার নাই, তাই না? এই ক্ষেত্রে তো আমরা আসলে, সে তো পার পেয়ে যাবেই। বিভিন্ন ক্রাইম তো হচ্ছে, অনেকে তো পার পেয়ে যাচ্ছে, এটা তো আসলে কিছু করার নাই। তো এটা তো মেনে নিতেই হবে, আমাদের সমাজের বাস্তবতা হচ্ছে এটা। হ্যাঁ, তো এর চেয়ে বেটার কোনো সলিউশন
তো আমরা যদি পাই তাহলে নিশ্চয়ই আমরা সেটা প্রয়োগ করবো, তাই না? সেদিকেই যাবো। জি 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 আচ্ছা রায়হান ভাই, আরেকটা উদাহরণ দেই, এই একই হ্যাঁ উদাহরণ, যে অনেক মানুষ আছে সিগারেট খাচ্ছে, সে নিজে জানে যে সিগারেট খেলে তার ক্ষতি হয়, অন্য কারোর ক্ষতির বিষয়টা আলাদা। ধরেন সিগারেট না, একজন তামাক খায়, শুধু যে তামাক খায় তাতে কিন্তু অন্য কারোর ক্ষতি হচ্ছে না, কিন্তু সে নিজে তামাক খাচ্ছে প্রতিদিন, পানের মাধ্যমে হোক বা গুলের মাধ্যমে হোক সে তামাক নিচ্ছে, সে কিন্তু নিজের ক্ষতি কিন্তু সে করতেছে, ঠিক আছে, আমি জেনে শুনে নিজের ক্ষতি করছে, অন্য কারোর কোনো ক্ষতি করতেছে না। তো এই যে ক্ষতি করার কারণে, ঠিক আছে, সে এটা এনজয় করতেছে, তো এটাকে আসলে কিভাবে ডিফাইন করবে? সে তো নিজেকে শেষ করতেছে। তো এই বিষয়টা কিন্তু অনেকটা আগের যে প্রশ্নটা করছে ওইটার সাথে কিন্তু ম্যাচ করে। ওটা হচ্ছে অন্য কারোর ক্ষতি করা, আর এখানে হচ্ছে নিজেকে ক্ষতি করা। হ্যাঁ, এটার একটা শর্ট আমি একটা উত্তর দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে, আমি কিন্তু বলেছিলাম পার্সোনালিটি ট্রেটের কথা। হ্যাঁ, আপনার পার্সোনালিটি ট্রেট যদি এমন হয়, আমি আপনার অন্য মানুষের ক্ষতি হলো কি হলো না, হ্যাঁ, এগুলো আপনার দেখার কোনো তোয়াক্কা করেন না। পার্সোনালিটি ট্রেট কিন্তু হতে পারে, অনেক ধরনের ট্রেট হতে পারে। কেউ বেশি রাগ রাগ করে, অল্পতেই রাগ করে, কেউ ইন্ট্রোভার্ট হয়, কেউ এক্সট্রোভার্ট হয়, কেউ অনেক বেশি এমপ্যাথেটিক থাকে। যেমন একটা আপনি যাচ্ছেন, একটা কুকুরকে দেখলেন, মানে খাবার মানে একটা অসহায় অবস্থায় একটা কিছু দেখলেন, অ্যাক্সিডেন্ট হলো, তখন কিন্তু পার্সন টু পার্সন ভেদ করে তাদের মধ্যে ফিলিংসটা তৈরি হয়। কারোর মধ্যে হয়তো খুব বেশি ফিল করতে পারে, সে ওই কুকুরটার ব্যথাটাও সে অনুভব করতে পারে, এরকম মানুষ আছে। আবার কোন মানুষ আছে যে সে আসলে এটা চাইলেও আসলে তার মধ্যে এই ফিলিংসটা তৈরি হয় না অন্য প্রাণীর প্রতি, যে এই ফিলিংস গুলো। তো এই পার্সোনালিটি ট্রেটের উপর ডিপেন্ড করে আসলে এক একজন এক এক ধরনের আচরণ হবে। কিন্তু আমাদের তো একটা লিমিট, একটা স্পেয়ারের মধ্যে আমাদের সমাজটা রান করতে হবে। তো এই কারণেই কিন্তু আইন করে দেওয়া আছে যে আপনি পাবলিক প্লেসে স্মোকিং করতে পারবেন না। হ্যাঁ, এটা একটা আইন করে দেওয়া আছে। তারপরেও যারা আসলে মানে এই বিষয়টা ইয়ে করে, তো এই ক্ষেত্রে এর চেয়ে বেটার অপশন হচ্ছে আপনি সচেতন করতে পারেন, তার পার্সোনালিটি ডেভেলপমেন্টে হেল্প করতে পারেন। হ্যাঁ, তো এভাবে আর কি বিষয়টা আমরা সামাজিক মানে সমাজটা রান করতেছে আসলে এইভাবেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে রায়হান ভাই, আর সেকেন্ড প্রশ্নটার অ্যান্সার কি দিবেন নাকি, যেটা সেকেন্ড প্রশ্ন সেকেন্ড বিবর্তনের কোশ্চেনটা আমি জাস্ট দুইটা কথাই বলবো। সেটা হচ্ছে, আপনি বলছিলেন যে মানুষের কাছাকাছি। কাছাকাছি, হ্যাঁ, অন্যান্য প্রজাতি তো থাকার কথা। মানে আপনার কোশ্চেনটা শুনে আমার মনে হয়েছে আপনি এই কোশ্চেনটা করে আসলে বিবর্তনবাদটাকেই কোশ্চেন করতে যাচ্ছেন। মানে বিবর্তনবাদটা যে আসলে সত্যি না, বা বিবর্তনবাদটার বিরুদ্ধে আপনি একটা স্ট্যান্ড মানে একটা যুক্তি দাঁড় করাতে চাচ্ছেন। তো বিষয়টা হচ্ছে, বিবর্তনে কিন্তু আপনি এই কোশ্চেনটা করলেন যে মানুষের সমপর্যায়ের বুদ্ধিমত্তার প্রাণী কেন আমরা পাশাপাশি দেখছি না। আমরা কিন্তু বিভিন্ন ফসিলের মাধ্যমে বা বৈজ্ঞানিকভাবে বিভিন্ন যেই তথ্যপত্র পেয়েছে, হ্যাঁ, এখানে কিন্তু মানুষের চেয়েও বেশি, হোমোস্যাপিয়েন্সের চেয়েও কিছু কিছু ক্ষেত্রে বেশি বুদ্ধিভিত্তিক নিয়ান্ডারথাল যেটা, হ্যাঁ, ওদের অস্তিত্ব কিন্তু আছে। হ্যাঁ, অস্তিত্ব মানে তারা পেয়েছে। তো ওরা বিলুপ্ত হয়ে গেছে। তো এখন বিলুপ্ত হয়ে গেছে কি কারণে সেটাও কিন্তু ব্যাখ্যা আছে। সেটা জানার জন্য আসলে একটু বিশদ আলোচনার দরকার। মানে আপনার বিভিন্ন বৈশিষ্ট্য, সামাজিক ট্রেড, একটার উপর আরেকটা, মানে পরিবেশের চেঞ্জের মাধ্যমে, হ্যাঁ, হাতিয়ারের ব্যবহার, এগুলোর মাধ্যমে আসলে হোমো স্যাপিয়েন্সরা একটা বেশি সুযোগ পেয়ে আসলে তারা, মানে বিভিন্ন থিওরি আছে, হ্যাঁ, এরকম 2-3টা থিওরি আছে। তো হোমো স্যাপিয়েন্সরাই আসলে চলে আসছে, নিয়ান্ডারথাল যারা ছিল ওই প্রজাতিটা বিলুপ্ত হয়ে গেছে আর কি। আপনার কোশ্চেনের আনসার মোটামুটি এটাই আর কি। আচ্ছা, ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। রায়হান ভাই, তো ভালো থাকেন আপনারা। ভাই কিছু বলতে চাচ্ছিল সানুন ভাই, একটু কি সময় হবে? অল্প 1-2 মিনিট। জি জি বলেন, সমস্যা আচ্ছা, নেই। রুট্টু ভাই আমার কোনো অপেক্ষা করছে। রুট্টু ভাই এই বিষয়ে বলতে চাচ্ছিলেন বোধহয়। রুট্টু ভাই একটু যদি প্লিজ বলতেন। আচ্ছা, রুট্টু ভাই হয়তো ব্যস্ত হয়ে পড়েছেন বা খেয়াল করেননি। আর হ্যালো, জি হ্যাঁ হ্যাঁ জি, এই পয়েন্টে আমি বলতে চাচ্ছিলাম যে ইন্টেলিজেন্টের কথা উনি বললেন না, যে আমরা কেন ধারে কাছে কোনো ইন্টেলিজেন্ট কিছু দেখি না। এখন কথা হচ্ছে যে লিমিটেশন, মানে উনি বুঝাচ্ছেন যে আমাদের থেকে বাকিরা হচ্ছে আমরা খুব বেশি সুপেরিয়র, আর বাকিরা হচ্ছে খুব হচ্ছে নিচের দিকে। হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে যে আমরা হয়তো বা হ্যাঁ আমরা ইন্টেলিজেন্টের দিক থেকে একটু উন্নত, কিন্তু ধরেন হচ্ছে যদি উড়ার কথা, হ্যাঁ, আমরা কি উঠতে পারি? বা আমরা কি সমুদ্রের ভিতরে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বাস করতে পারি? তাহলে আমরা তো ইন্টেলিজেন্ট এইসব দিক দিয়ে না, মানে আমরা তো এই দিক দিয়ে উন্নত না। এখন উন্নত অনুন্নত ব্যাপারটাই হচ্ছে আপেক্ষিক। হ্যাঁ, মানে আমরা হচ্ছে কগনিটিভ অ্যাবিলিটিতে আর কি উন্নত হয়ে গেছি, বিকজ অফ ওখানে অনেকগুলা কারণ আছে। এটা আমাদেরও আছে, যেমন আমরা রান্না করা শিখছি, এরকম অনেক কিছু আছে যেটাও আমাদেরকে হয়তো বা আমাদের আশেপাশের যে প্রজাতিগুলো ছিল সেগুলো থেকে আমাদেরকে আরো বেশি উন্নত করছে আর কি। মানে আমরা আর্টিফিশিয়ালিও
একটু অন্য প্রজাতির থেকে বেশি ইন্টেলিজেন্ট হয়ে গেছি আর কি, আমাদের কগনিটিভ অ্যাবিলিটি ডেভেলপ করছে আরো বেশি। হ্যাঁ, মানে আর মানে ন্যাচারাল সিলেকশনের পাশাপাশিও আর্টিফিশিয়াল যে আমরা করছি, সিলেকশন করছি, ওইটাতেও আমাদের হচ্ছে কগনিটিভ অ্যাবিলিটিটা বেড়ে গেছে। হ্যাঁ, তো মানে যেটা মানে আমার মূল পয়েন্ট এটাই যে এরকম না যে আমরা হচ্ছে সব দিক দিয়েই সুপেরিয়র। আপনি পাখির মতো উঠতে পারেন না, হ্যাঁ, আপনি মাছের মতো নদীতে বাস করতে পারেন, আপনি বাদরের মতো গাছে চড়ে থাকতে পারেন না। হ্যাঁ, তো ওগুলা দিক দিয়ে আপনি কিন্তু সুপারিয়র না। ওরা হয়তো বা এই দিক দিয়ে আপনাদের থেকে পিছায় আছে, কগনিটিভ অ্যাবিলিটি থেকে পিছায় আছে, দ্যাটস ইট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রুট্টু ভাই এবং সানমুন ভাই এবং রায়হান ভাই, আপনাদের চমৎকার আলোচনা শুনলাম। তাহলে আপনাদের সবার কাছে বিদায় নিচ্ছি আজকের মতো। ওকে ভাই, থ্যাংক ইউ। শেষ করবেন? আমার কাছে একটা কথা কোশ্চেন ছিল, কিছু বলার আছে বা রায়হান ভাইয়ের? আচ্ছা ঠিক আছে, সানমুন ভাইয়ের কাছে তাহলে আপাতত বিদায় নিচ্ছি। সানমুন ভাই ভালো থাকবেন তাহলে, আবার ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, শুভরাত্রি। আচ্ছা হ্যাঁ, রুট্টু ভাইয়ের বোধহয় আরো কিছু বলার ছিল না। আচ্ছা রায়হান ভাই বলবেন, বলেন তাহলে রায়হান ভাই। হ্যাঁ, ঋতু ভাই বলেন। আচ্ছা রুট্টু ভাই বলেন তাহলে। জি আচ্ছা, আজকে আসিফ ভাই আছে, আমি আর কি হিস্ট্রি নিয়ে পড়াশোনা খুব ইদানিং করতেছি অনেক বেশি। তো নতুন টপিকে বলতে চাচ্ছিলেন না? তাহলে কি আলিফ ভাইয়ের হ্যাঁ, সাথে নতুন টপিকই মানে তাহলে আলিফ ভাইয়ের সাথে কথাটা শেষ করে নিব নাকি? আপনার কথাটা যদি সংক্ষেপ হয় তাহলে আপনারটা শেষ করে আবার আলিফ ভাইয়ের কাছে ফিরে যাবো না পরে? আচ্ছা, আপনি শুনে আসেন, আমি নতুন টপিক একটু। আচ্ছা তাহলে আমরা আলিফ ভাইয়ের সাথে একটু কথাটা শেষ করে আসি। রায়হান ভাই কি চলমান টপিক? আমি আছি, আপনি আলিফ ভাইয়ের সাথে কথাটা শেষ করেন। ঠিক আছে আলিফ ভাই প্লিজ, আপনি তখন দ্বিতীয় যে কথাটা বলেছিলেন আমার পরে মনে পড়েছে, আপনি বলতে চেয়েছিলেন শিট, আমি বলতে গেলে ভুলে যাচ্ছি কেন। আচ্ছা আপনি তখন বলেছিলেন যে ভালো মন্দের পুরস্কার না, মাত্র আবার ভুলে গেলাম। আপনি আমার কথা, আসিফ ভাই আমার যে একটা জিনিস দেখানোর ছিল। আসিফ ভাই প্লিজ। মাতো ভাই, আমি এই যে জিনিসটা দেখাচ্ছি আপনাকে, এটা একটা নতুন লেখা শুরু করেছি, এটা এখনো কমপ্লিট হয় নাই। ওই দিন যে আলোচনাটা হচ্ছিল সেই দিন যে আপনিও বলেছিলেন, তারপর আমি পরে খুঁজে টুজে দেখলাম যে হযরত মুহাম্মদ যখন মিরাজে গিয়েছিল তখন এই যে বোরাক ঘোড়াটা যে তাদের সাথে গিয়েছিল নাকি বায়তুল মুকাদ্দাসে বেঁধে রাখা হয়েছিল, সেই বিষয়টা যে আমি একটু বলতে চাচ্ছিলাম। মাতো ভাই যদি এটা কি বলবো এখন নাকি? হ্যাঁ হ্যাঁ শিওর ভাই শিওর। হ্যাঁ এটা হাদিসেই ছিল, এক্স্যাক্টলি এই হাদিসটাই আমার স্পষ্ট মনে আছে। আমরা আসিফ ভাই আপনিও ছিলেন ওই দিন, আমরা লাইভে এই হাদিস আগেও দেখিয়েছিলাম। হ্যাঁ আসিফ ভাই প্লিজ। হ্যাঁ তাহলে সেই হাদিসটা দেখাই। এটা হচ্ছে বুখারীর হাদিস 3207 নম্বর হাদিস। এখানে যে জিনিসটা বলা হচ্ছে, আমার নিকট সাদা রঙের চতুষ্পদ জন্তু আনা হলো, যা খচ্চর হতে ছোট এবং গাধা হতে বড়, অর্থাৎ বোরাক। অতঃপর তাতে চড়ে আমি জিব্রাইল সহ চলতে চলতে পৃথিবীর নিকটতম আসমানে গিয়ে পৌঁছলাম। মানে নিকটতম আসমানে কিন্তু গিয়ে বোরাকে করে উড়ে উড়ে গিয়ে পৌঁছালো। তো এই জিনিসটা আবার পাই হচ্ছে গিয়ে আল-লুলু ওয়াল মারজান, এটা হচ্ছে এবং আসিফ ভাই আপনি হাদিসগুলোর প্যাটার্নটা খেয়াল করবেন। ওই প্রথম আসমানে পৌঁছানোর পরের বর্ণনাগুলো পাবেন হাদিসে, এইভাবে আমরা দেখেছি পাওয়া যায় যে এরপরে ওই আসমানে কি কি আছে এই বর্ণনাটা, এরপরে আবার উপরে গেলাম সেখানে কি কি আছে এই বর্ণনাটা, এভাবে চলতে চলতে আমরা শেষ আসমানে গেলাম সেখানে কি কি আছে এই বর্ণনাটা দেয়। কোথাও বলা নাই যে ওইখানে গিয়ে আমরা যানবাহনটা চেঞ্জ করেছি, মানে প্রথম আসমানে পৌঁছলাম এমন ভাবে বলা নাই যে ওইখান থেকেই যাত্রা শেষ, আর কোনো যাত্রা করে নাই, যাত্রা কিন্তু কন্টিনিউ করছে। হাদিসগুলো কিন্তু পড়লে এটা ক্লিয়ারলি পাওয়া যায়। একদম যে দেখেন আরো বলা আছে যে অতঃপর আমি তাতে চড়ে আমি জিব্রাইল সহ চলতে চলতে পৃথিবীর নিকটতম আসমানে গিয়ে পৌঁছলাম। জিজ্ঞেস করা হলো একে, উত্তরে বলা হলো জিব্রিল। এই যে দেখেন তারপরে আবার পরের আসমানে গেল, এই যে অতঃপর আমরা দ্বিতীয় আসমানে গেলাম। এখানে কিন্তু কোথাও এরকম কিছু ইঙ্গিত করা নাই যে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে বা উড়ে উড়ে নিজে নিজে উড়ে উড়ে এরকম কিছু বলা নেই। তার মানে আমাদের ধরেই নিতে হবে যে ওই যে তাতে চড়েই, মানে ওই বোরাক ঘোড়াটাতে চড়েই তারা ওইখানে গিয়েছিল, এটা কিন্তু পরিষ্কার। এই হাদিসটা আরো পরিষ্কার ভাবে পাই সুনান আত-তিরমিজিতে, এটা তাহকিককৃত, এটাকে হাসান হাদিস বলা হয়েছে। এখানে দেখেন তারা দুইজন মহানবী ও জিব্রিল জান্নাত জাহান্নাম ও আখিরাতের প্রতিশ্রুত বিষয়সমূহ দেখার পূর্ব পর্যন্ত বোরাকের পিঠ হতে নামেননি। হ্যাঁ, তারপর তারা দুজন প্রত্যাবর্তন করেন, তারা যেভাবে গিয়েছিলেন অনুরূপ ভাবে ফিরে আসেন, অর্থাৎ সওয়ারি অবস্থাতেই ফিরে আসেন। দেখেন একদম পরিষ্কার ভাবে এই জিনিসটা আছে যে বোরাক ঘোড়াতে করেই আসলে ঘোরাঘুরি সমস্ত কিছু বোরাক ঘোড়াতেই ছিল। ভাই মাতো ভাই এক্স্যাক্টলি অনেক ধন্যবাদ আসিফ ভাই হাদিসটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি এই হাদিসটা পরে আর মনে ছিল না খোঁজার কথা, কালকে যখন কথা হচ্ছিল আমি পরে ভুলে গেছি যে এটা খোঁজার কথা ছিল। তো
আলিফ ভাইয়ের কাছে ফিরে যাই। আলিফ ভাই, আপনি জি যদি ভাই। continue- জি ভাই বল। আহ, আপনি মানে কি কি যেন একটা টপিক নিয়ে বলছিলেন যে ও খারাপ ঈশ্বর ভালো ঈশ্বর থাকার ব্যাপারটা, যে ঈশ্বর থাকলে ভালোই হবে, জি ওইটার জি পরে জি। কি যেন কথা হচ্ছিল। হ্যালো মাতবর ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি বললাম খারাপ ঈশ্বর ভালো ঈশ্বরের পরে, এর পরে আমরা কি যেন একটা নিয়ে কথা বলছিলাম তখন। আচ্ছা, আমি আপনার ওই পয়েন্টটা আমি দেখছি, মনে করার চেষ্টা করছি, ততক্ষণ আপনি অন্য অন্য কিছু বলেন আলিফ ভাই। যে আপনার জি জি। আচ্ছা ভাই, ধর্ম। জি। আসিফ ভাই, হ্যালো। হ্যাঁ আসিফ ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। আচ্ছা ভাই, একটা মানুষ যখন সাপোজ ধরেন একটা মানুষ, ধরেন আমি সাপোজ ধরেন আমি আহ, একদম ধর্মের বাইরে, আমি কোনো ধর্মেরই না, হ্যাঁ একদম ধর্মের বাইরে। সাপোজ ধরেন এখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, সেই ক্ষেত্রে কিন্তু আমার একটা কি বলে, একটা মৌলানা বা একটা মুফতির কাছ থেকে সেই ধর্মের ইগুলা সম্পর্কে আমার আগে জানতে হবে, বুঝতে হবে, হ্যাঁ। তো আমি যদি এখন আমার ধর্মটা ত্যাগ করতে চাই, সেই ক্ষেত্রে আম, আমার তো কিছু জানা দরকার, হ্যাঁ। তো আমি কেন আমার ধর্মটা ত্যাগ করব, এই বিষয়ে যদি আমাকে একটু হেল্প করতেন। ভাই আপনাকে তো ধর্ম ত্যাগ করতে তো কেউ কি বলছে? না 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 ভাই, এই যে আমি তো আপনাকে বললাম যে আমার মনের মধ্যে কিছু সংশয় সৃষ্টি হয়েছে, হ্যাঁ। তো সংশয়গুলা ক্লিয়ার হওয়ার জন্যই তো আপনাদের সাথে কথা বলতেছি, আপনাদের সাথে মানে এরকম একটা সুযোগ পাইছি কথা বলার জন্য। আপনাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি। আলিফ ভাই, আপনার ওই প্রথম পয়েন্টটা আমার মনে পড়েছে, যেটা আমি বারবার ভুলে যাচ্ছিলাম। সেটা হচ্ছে আপনি বলতে চাচ্ছিলেন ধর্ম মানুষকে ভালো করে রাখে, এবং আমি তখন আপনাকে বলেছিলাম যে আপনি কেন আমাদেরকে গালাগালি করছেন না বা কেন খুনোখুনি করছেন না, কেন আপনি যেই জিনিসটাকে আমরা নিজেরা অন্যায় মনে করি সেই অন্যায় করা শুরু করে দিচ্ছেন না। আহ মানে ধর্ম ছাড়াই আমরা দেখলাম যে সেটা করা সম্ভব। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম, ধর্ম, একটু আগে আসিফ ভাই কিন্তু বলেছে ওই জিনিসটা, ধর্ম আমাদেরকে আনুগত্য শেখায়, ভালো মন্দ হইতে শেখায় না। ধর্মের মধ্যে দেখবেন ভালো বা মন্দ, কেন ভালো বা মন্দ কোনো ডিসকাশন নেই, এই ধরনের কোনো ডিসকাশন নেই। আল্লাহ কইছে তাই ভাই বোন সেক্স করা ভালো কাজ, ভাই বোন সেক্স করে বাচ্চা জন্ম দিল আদম হাওয়ার ছেলে মেয়েরা। আল্লাহ কইছে তাই লুত তার মেয়েদের সাথে সঙ্গ করে বাচ্চা জন্ম দিল, জাস্ট ওইটাই ভালো। আল্লাহ কইছে তাই। আল্লাহর হঠাৎ আল্লাহ কইছে মদের মধ্যে ভালো জিনিস আছে, কোরআন শরীফের লেখা, তাই ওইটাই সই। হঠাৎ করে আল্লাহর মনে হইলো না, এটা তো ভালো না, আজকে থেকে তোমার ভাই বোনকে নিষিদ্ধ করলাম। বোন হারাম, ভাই হারাম, মা হারাম, বাপ হারাম, মাহারাম জিনিসটা তৈরি করে দিল এরপরে। আগে কিন্তু এই মাহারাম ফাহারাম জিনিসটা তখন কিন্তু না মেনে ঠিকই ভাই বোনের সেক্স করাটা ভালো ছিল। কেন? আল্লাহ কইছে, এর বাইরে একটা কোনো যুক্তি নাই। আল্লাহ কইছে ছাড়া একটা কোনো যুক্তি নেই, জাস্ট আল্লাহ কইছে। তো আল্লাহ এইভাবে খুন করা খারাপ কাজ, আমরা সবাই বলতেছি, বাট আল্লাহ কইছে বিধর্মীকে খুন করা, জিহাদ করা, ওইটা আবার ভালো কাজ। তাই ভালো কাজ। তো ধর্ম মানুষকে ভালো মন্দ শেখায় না, শেখায় আহ আনুগত্য। আত্মসমর্পণ করতে, রাইট। আনুগত্য করতে। এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে আমি কি একটু বলবো? হ্যাঁ প্লিজ। আচ্ছা, আরিফ ভাইয়ের কোয়েশ্চেনটা যেটা, যে আসলে উনি বলতে চাচ্ছেন যে উনি যদি কেউ যদি মানে ধর্ম বিশ্বাসটা সে মানে অনেকটা বলতে চাচ্ছেন যদি অ্যাগনস্টিকও থাকে বা স্কেপটিকও হয়ে যায়। আপনি যেমন ফার্স্টের দিকে একটা ডায়াগ্রামে দেখিয়েছিলেন যে আস্তিক অ্যাগনস্টিক, আবার আস্তিক নস্টিক। তো উনি বলতে চাচ্ছেন যে আস্তিক অ্যাগনস্টিক হয়ে যাওয়ার পরেও আমি কেন ধর্মীয় রীতিনীতি কেন আমি ধর্ম থেকে বেরিয়ে যাব, বা ধর্মীয় মধ্যে থাকলে এই বা কি সমস্যা, মানে দুইটার মধ্যে আসলে পার্থক্য তো কিছু নাই, ধর্ম থাকা আর না থাকার মধ্যে পার্থক্য কি? তো জি জি, বিষয়টা হচ্ছে, রাইট 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 ভাই, আপনি আমার কোশ্চেনটা একদম একদম ফুললি ধরতে পারছেন ভাই। হ্যাঁ আমি মানে আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। তো বিষয়টা হচ্ছে যে আপনি ধর্মের মধ্যে থাকলে বিষয়টা হচ্ছে কি, মাতুবর ভাই তো মানে আনসারটা আপনার দিয়েছেন যে সেটা হচ্ছে একটা টোটাল আনুগত্যর ব্যাপার। আপনার যে মানুষ হিসেবে মানবিক গুণাবলীর যে সত্যিকারের জীবন বোধ, হ্যাঁ জীবনের সত্যিকার আসলে জীবনটা তো একটা আমরা বলি লাইফ ইজ এ জার্নি, হ্যাঁ।
তো ওই জার্নিটা আসলে সত্যিকার অর্থে আপনার মধ্যে জীবনের সত্যিকার যেই বোধগুলো এবং জীবনের এক্সপিরিয়েন্স গুলো আপনি কিন্তু ওইভাবে পাবেন না। হ্যাঁ, একটা নির্দিষ্ট রুট আপনাকে যেভাবে আপনি ফলো করছেন এর বাইরে আপনি চিন্তা করতে পারবেন না। এটা হচ্ছে একটা ন্যারো মাইন্ডের একটা, মানে আপনার হচ্ছে একটা যে পথটা তৈরি করে দেওয়া আছে এটার বাইরে আপনি চিন্তা করতে পারবেন না। হ্যাঁ, চিন্তার একটা সংকীর্ণতা তো থেকেই যায়, কিন্তু তার উপরও অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। যেমন আপনি হয়তো একজন পুরুষ হিসেবে সেটা উপলব্ধি করতে পারেন না, কিন্তু দেখেন ধর্মের মধ্যে, ধর্ম যেহেতু পুরুষতান্ত্রিকতার একটা বড় একটা কি বলবো, বড় একটা অথরিটি, তো এই ক্ষেত্রে যারা নারী আছেন, হ্যাঁ, আপনি যদি নারী হতেন, তো বা আপনাকে যদি এইভাবে বলি, আপনি আপনার ধর্ম যদি এইভাবে বলতো যে আপনি যে বিয়ে করবেন আপনার স্ত্রী চাইলে আরো 3টা বিয়ে করতে পারবে, হ্যাঁ, বা আপনি আসলে বাইরে নারীদের সমান, মানে সমান তালে আপনি চলতে পারবেন না বা অনেক কিছু করতে পারবেন না, হ্যাঁ, এভাবে যদি আপনাকে রেস্ট্রিক্ট করে দেওয়া হতো তাহলে কিন্তু আপনি এই কোশ্চেনটা আমার মনে হয় না করতেন। আপনি মনে হয় নিজ থেকে আসলে বুঝতে পারতেন বিষয়টা। তো আমার মনে হয় মানে পয়েন্টটা বুঝতে পেরেছেন যে আসলে এখানে আমাদের একটা নির্দিষ্ট একটা গ্রুপকে কিন্তু আসলে এখানে অবদমিত করার একটা মানে সব ধর্মেই কিন্তু এটা আছে। হ্যাঁ, তো এক্ষেত্রে আপনি কেন বের হবেন না, এখন আপনার ক্ষেত্রে কি কি মানে বিষয়ে মানে সমস্যা, পার্সোনালি কি কি সমস্যা, এগুলা বলাটা টাফ, কিন্তু একজন নারীর ক্ষেত্রে যদি বলতে চাই তাহলে কিন্তু আসলে এটা অনেক বলা যায়, হ্যাঁ, শেষ হয় না। তো ধর্মীয় বিষয় মানে আমার মোটামুটি পয়েন্ট এটাই ছিল। মানে আর কেউ যদি কিছু অ্যাড করতে চান। না, ঠিক আছে, আমরা মাতুব্বর ভাই আমি যদি এই পয়েন্টে কিছু অ্যাড করতে পারি। হ্যাঁ ইমন ভাই আপনার পয়েন্টটা শুনি, হ্যাঁ আপনার বক্তব্যটা শুনি তাহলে আমরা প্লিজ। এখানে আরেকটা ব্যক্তিগত পয়েন্ট চলে আসে যখন উনি বলতেছে যে মানে যদি আমি কোনোভাবে বুঝতে পারি যে রিলিজিয়াস আমাকে যে কথাগুলা বলতেছে বা শেখাচ্ছে সেগুলা আসলে গোজামিল দেয়া বা ভুল, তখন হচ্ছে একটা অনেস্টির ব্যাপার চলে আসে। আমি কি ইমোশনালি অনেস্ট থাকবো না ডিসঅনেস্ট হবো? আমি যদি বুঝেই যাই যে এখানে ভুল জিনিস আছে, এটা আসলে না, যেটা দাবি করতেছে সেটা না, তারপরেও যদি আমি সেটা ফলো করতে থাকি তাহলে এক ধরনের ডিসঅনেস্ট হবে। প্লাস হচ্ছে যখন আর ধর্ম শুধুমাত্র যদি ব্যক্তিগত পর্যায়ে থাকতো, বর্তমানে অর্গানাইজড রিলিজিয়ন হচ্ছে ব্যক্তিগত পর্যায়ের না, শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ের না, এটা ফ্যামিলিতে, সমাজে এবং দেশে, মোটের উপরে পুরো পৃথিবীতে এটার একটা প্রভাব আছে। আপনি যখন একটা ভুল জিনিস যদি জানার পরেও সেটাকে প্র্যাকটিস করেন, আপনি আপনার বাচ্চা কাচ্চাকে শিখাবেন সেম জিনিসটা, একটা ভুল জিনিস শিখাচ্ছেন, ওখানেও আপনি মিথ্যা কথা বলতেছেন কারণ আপনি অলরেডি জানেন যে এখানে কিছু ভুল আছে। তারপরে আবার ওখানে হচ্ছে ডিসঅনেস্ট হয়ে গেলেন আপনি বাবা হিসেবে বা মা হিসেবে, বাচ্চা কাচ্চাদের ভুল জিনিস শিখাচ্ছেন। বা সমাজে তখন হচ্ছে যখন একটা জিনিস হচ্ছে ধর্ম হচ্ছে বাইন্ডিং করে দেয়, আপনি যদি মনে করেন যে ধর্ম একদম ঠিক, এখানে কোনো ভুল নাই, আপনি যদি এটা মনে হয় আপনার বুদ্ধিতে, তাহলে আপনি ফলো করেন, আপনার তো কেউ না করতেছে না যে বের হয়ে আসেন। কিন্তু যদি বুঝতে পারেন, আপনার যদি বুদ্ধিমত্তা ওই পর্যন্ত যায় যে আপনি রিয়েলাইজ করেন যে এটা জিনিসটা ঠিক না, তখন আমার মনে হয় অনেস্টি থেকে এটা হচ্ছে বের হয়ে আসা উচিত। না হলে হচ্ছে দেখা যাবে ধর্ম যেভাবে মানুষকে বেঁধে ফেলে, তখন একটা ভালো জিনিস আপনি যখন বুঝবেন যে এটাতে ভুল আছে, তখন এর চেয়ে ভালো কিছু হচ্ছে আপনি নিজেই বলতে চাচ্ছেন যে এর চেয়ে ভালো কিছু, ভালো অপশন আছে, তখন সেই ভালো অপশনটা হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন না আপনি যদি ধর্ম থেকে বেরিয়ে না আসেন। কারণ একই মুখে আপনি দুই কথা বলতে পারবেন না, বলতে হবে ধর্ম ঠিক, এখানে যেটা বলা আছে এটা ঠিক, অথবা এটা ভুল, এর চেয়ে ভালো অপশন আমাদের সামনে আছে। তখন ওই ভালো অপশনটা আনতে গেলে তখন এই ধর্মটা বাধা হয়ে দাঁড়াবে সমাজে এবং ফ্যামিলিতে, সব জায়গায়। আপনি নর্মালি বাংলাদেশের উদাহরণ, বাংলাদেশে এখন পর্যন্ত একটা নারী নীতি যদি ঠিক মতো প্রণয়ন করতে যায়, ঠিক মতো না, একটু যদি কোনো কিছু উল্টাপাল্টা করতে যায়, যে নারীদের একটু অধিকার, একটু ভালো মতো ওদের একটা অপশন দিতে যাব, তাহলে দেখবো পরের দিন হচ্ছে ঢাকা শহরে মিছিল বের হয় শুক্রবারের দিন বাইতুল মুকাররমের সামনে থেকে। এইগুলাই হচ্ছে, এটা একটা মানে ছোট একটা উদাহরণ বা এবং স্পষ্ট উদাহরণ যে আপনি যদি এটাকে রেখে এটাকে যদি বলেন যে আমি ধর্ম পালন করব, তারপরে আপনি আর ভালো অপশনটা প্র্যাকটিস করতে পারবেন না। প্লাস হচ্ছে পার্সোনাল অনেস্টি, তো বললামই, ওটা আমার কাছে ওটাই সবচেয়ে বেশি বড় মনে হয় যে ইমোশনাল অনেস্টি। আমি একটা জিনিস যদি জানি ভুল, আমি সেটা কেন প্র্যাকটিস করব, বা আমি সেটা কেন আমার পোলাপানদের শেখাবো। জি মাতুব্বর ভাই, আমি এটাই বলতে চাচ্ছি। আচ্ছা, খুবই চমৎকার ডিসকাশন হচ্ছে। আসিফ ভাইয়ের বোধহয় আচ্ছা লাইনটা কেটে গেছে অথবা বোধহয় গেছে। আচ্ছা, আমরা আরো যদি আপনাদের কারো কিছু বলার থেকে, আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনারা যদি আপনাদের কনক্লুডিং স্টেটমেন্টস গুলো দেন ভালো হয়, এক এক করে একটু কনক্লুডিং। আচ্ছা মাতুব্বর ভাই, হ্যালো,
আচ্ছা, আমরা তাহলে একটু কোশ্চেনটা নিয়ে নিই। রায়হান ভাই বোধহয় বলতে চাচ্ছেন কোশ্চেন। আলিফ ভাই একটু কোশ্চেনটা নিয়ে নেই, আমরা এরপরে কনক্লুডিং বক্তব্যে চলে যাই সবার। রায়হান ভাই প্লিজ। প্রথম দিকে আপনি অ্যাগনোস্টিক নস্টিক এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলেন। তো কোশ্চেনটা হচ্ছে আমার, অ্যাগনোস্টিক আর স্কেপটিক এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি একই? না, একটু পার্থক্য আছে। স্কেপটিক হচ্ছে কি, স্কেপটিক হচ্ছে যে কিনা স্কেপটিসিজম মানে সংশয়। স্কেপটিসিজমের বিপরীতটা হচ্ছে ক্রেডুলাস বলা চলে। আমি আচ্ছা একটু দেখাচ্ছি আপনাকে, দেখাচ্ছি ক্রেডুলিটি। আমি আপনাকে একটু দেখাচ্ছি স্ক্রিনে, এক মিনিট। এই যে এটা বিশ্বাস প্রবণতা, ঠিক আছে, সহজেই বিশ্বাস করে ফেলা, এরকম একটা ক্রেডুলাস বা সহজেই ক্রেডুলিটি, সহজেই বিশ্বাস, যা কইবেন তাতেই। এই জানোস দোস্ত, আমার না নতুন একটা গার্লফ্রেন্ড হয়েছে, সে বললো তাই চল মামা মিলাদ দে, মানে যা বলবেন তাই বিশ্বাস। জানোস দোস্ত, আমার বাসায় না একটা পাখনাওয়ালা ঘোড়া আছে, ও তাই, হ্যাঁ এরকম তো থাকতেই পারে, দোস্ত চল মিলাদ দে। এই যে বিশ্বাস প্রবণ মানুষ, এটাকে বলা হয় ক্রেডুলাস। তো এই ক্রেডুলিটি, এখন এইটারই বিপরীত হচ্ছে স্কেপটিসিজম, মানে সেখানে কি করে, ডাউট করে, একটা জিনিসকে কোয়েশ্চেন করে, মানে একটা জিনিস কিছু বললেন আপনি, সাথে সাথে বিশ্বাস না করে তাই। আপনি বললেন মামা আই ক্যান ফ্লাই, আমি বললাম তাই নাকি দোস্ত, ফ্লাই কর দেখা। এইটাই হচ্ছে স্কেপটিসিজম, বিশ্বাস না করে কোনো কিছুকে সন্দেহ করা, ডাউট করা, প্রশ্নবিদ্ধ করা, এটাই হচ্ছে স্কেপটিসিজম। অজ্ঞবাদ স্কেপটিক কি বলতে পারে যে সে অ্যাগনোস্টিক? মানে স্কেপটিক তো ধরেন আপনি সেটা বিশ্বাসী হলেও হতে পারে, না হলেও হতে পারে, কিন্তু স্বাভাবিকটা হচ্ছে কি স্কেপটিকরা সাধারণত অবিশ্বাসী হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে স্কেপটিকদের। কিন্তু অনেকে আছে স্কেপটিক, কিন্তু তার স্কেপটিসিজমটা সে সব জায়গায় কাজে লাগায় না। সে শেষমেশ সে হচ্ছে কিছু একটা, মানে স্কেপটিসিজমটা আসলে হচ্ছে বিশ্বাস প্রবণতাটার একটা ক্লাসিফিকেশন। থিইজম অ্যাথিজমটা হচ্ছে বিশ্বাসের একটা অবস্থান, মানে আপনি কোন পদ্ধতিতে বিশ্বাস করছেন সেটা হচ্ছে ক্রেডুলিটি বা স্কেপটিসিজম। কিন্তু সেই পদ্ধতিটা ব্যবহারের পরে এসে বা ব্যবহার না করেই আপনি যে পজিশনটা নিচ্ছেন, ওই পজিশনটা হচ্ছে এথিইজম অ্যাথিজম। আর নলেজ ক্লেম করাটা হচ্ছে অ্যাগনোস্টিসিজম এবং নস্টিসিজমের মধ্যে পড়ে। নলেজ ক্লেম করা যে আমি ওটা 100% সার্টেন বা আমি এটা প্রুভ করতে পারবো, ওই জিনিসটা। এই ক্লাসিফিকেশনগুলো মানে এখন কোনোটার সাথে ওভারল্যাপ করতেই পারে। যেমন একটা ধরেন আপনি স্কেপটিক, অ্যাগনোস্টিক এবং অ্যাথিস্ট, তিনটাই। আমার মনে হয় আমি ধরতে পেরেছি বিষয়টা। মানে অ্যাগনোস্টিক আসলে একটা ওয়ার্ড দিয়ে ব্যবহার হয় না। যেমন আমি বলতে পারি আমি অ্যাগনোস্টিক এথিস্ট বা অ্যাগনোস্টিক থিয়েস্ট, হ্যাঁ, এটা মানে অ্যাগনোস্টিকের পরে একটা আবার একটা অ্যাডজেক্টিভ থাকতে হবে। না সেটা হচ্ছে আমি বলতে পারি যে আমি স্কেপটিক। মানে কেন ওইটা লাগছে আমাদের, কারণ প্রশ্নটা যদি হয় যে আপনি নাস্তিক, তখন তো নাস্তিক ওই জায়গাটাতে তো যেতেই হচ্ছে, ওই জন্য আলাদা একটা বিশেষণ লাগছেই আপনার। কিন্তু যদি প্রশ্নটা হয় জ্ঞানের ব্যাপারে আপনি অ্যাগনোস্টিক নাকি নস্টিক, তখন আপনি শুধু অ্যাগনোস্টিক দিয়ে আনসারটা দিতে পারেন। ইউজুয়ালি এই প্রশ্নটা কেউ করে না সাধারণত কোনোদিন, তাই না? মানুষ প্রশ্ন করে সাধারণত আস্তিক নাস্তিক নিয়েই আসলে প্রশ্নটা করে। তাই অ্যাগনোস্টিক এথিস্ট বা নস্টিক থিস্ট, এই উত্তরগুলোই সাধারণত লাইকলিহুডটা বেশি। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি কনক্লুডিং দুইটা কথা বলে বিদায় নিয়ে নিয়েছি। ঠিক আছে, আমরা তাহলে হ্যাঁ, না আপনাকে উদ্দেশ্য করে বলবো আর কি। আমার হচ্ছে সায়েন্স, সাইকোলজি, ফিলোসফি বিষয়গুলোর প্রতি ইন্টারেস্ট অনেক বেশি আর কি। তো মাঝে মাঝে মানে আজকে যেরকম আলোচনা হলো আর কি, যে মাঝে মাঝে যদি যুক্ত হয়ে আপনাদের সাথে যদি আলোচনা করতে পারি তাহলে আমার আসলে অনেক ভালো লাগবে। তো এর আগে একদিন যুক্ত হয়েছিলাম, আপনি বলেছিলেন যে মেসেজ করার জন্য। তো আসলে সেফ রুটটা কি আসলে আমি তো জানি না। তো এটাই আর কি, মাঝে মাঝে আমি করতে চাচ্ছি। এখন আপনাদের যদি ওইরকম স্পেস থাকে বা কি বলে, তাহলে আপনি আমাকে একটা ফেক ইমেল খুলে, রায়হান ভাই আপনি তাহলে একটা ফেক ইমেল আইডি খুলে আমাকে একটু ইমেল করবেন। আমাদের তো ফেসবুক গ্রুপ, ফেসবুক ছাড়াও অন্য মাধ্যমে ইমেইলে অথবা হচ্ছে আপনার টেলিগ্রামে আপনি যোগাযোগ রক্ষা করতে পারেন। ছদ্মনামে যোগাযোগ করার অনেক মাধ্যম আছে। ইমেল matubbar.contact@gmail.com। আর হচ্ছে যদি টেলিগ্রামে যোগাযোগ করেন তাহলে শুধু মাতুব্বর, MATU। এই যে টেলিগ্রামে শুধু মাতুব্বর লিখে সার্চ করলে আমাকে পাবেন। এই যে মাতুব্বর, আমার নামটা এখানে যা লেখা, matubbar.contact@gmail.com। ওকে, ঠিক আছে। ভালো থাকবেন তাহলে ভাই, রায়হান ভাই। হ্যাঁ, শুভকামনা। আচ্ছা, শুভকামনা ভাই, অনেক অনেক শুভকামনা। ইমন ভাই আপনি যদি কনক্লুডিং বক্তব্য দিতেন আমাদের সাথে খুবই ভালো হতো।
ইমন ভাই। ধন্যবাদ মাতব ভাই। আমি যেটা বলতে চাই যে রিলিজিয়াস মোরালিটির দিক দিয়ে হোক বা অন্য যে কোনো দিক দিয়ে হোক, ও রিলিজিয়াস একটা বাউন্ডারি সেট করে দেয় এবং বলে দেয় যে এটাই আলটিমেট, এর চেয়ে সুপিরিয়র, এর চেয়ে ভালো আর কোনো কিছু নাই। কিন্তু যে সময়ের কি বলে এটাকে, মানে সময়ের কিছু বাধ্যবাধকতার জন্য রিলিজিয়াসও তো সমাজ থেকেই উৎপন্ন হয়েছে, তো ওটার মধ্যে আর কি ওটা আসলে আলটিমেট বা সুপিরিয়র কোনো কিছু না। সো এখনকার সময় এসে বা পরবর্তী সময় রিলিজিয়াস যখন আসে তখন হয়তো বা সেই সমাজের জন্য, সেই টাইমের জন্য, সেই সমাজ থেকে নিয়ে কোনো কিছু নিয়ে ওটাতে অ্যাড করা হয়েছে, কিন্তু দাবি করা হয় এটা সব সময়ের জন্য সত্য বা সুপিরিয়র। কিন্তু আমরা বাস্তবতা বা বাস্তব অবজারভেশনে আসলে ওটার সত্যতা খুঁজে পাই না। এটাই হচ্ছে সবচেয়ে মনে হয় নেগেটিভ সাইড। এই জন্য এটা যদি কেউ ওই পুরাতন দাবিটার মধ্যে টিকে থাকে যে এটাই আলটিমেট, এটাই সুপিরিয়র, এর চেয়ে ভালো কিছু আমরা আর করতে পারবো না, এটা হচ্ছে আমি কালকের আমির চেয়ে যদি আজকের আমি একটু ভালো না হই তাহলে আর কি হইল, এরকম আর কি। ধন্যবাদ মাতুব্বর ভাই আমাকে অ্যাড করার জন্য। জি জি ইমন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি তাহলে একটু এই করি, আমি দেখি অপেক্ষা থেকে ওনারা আসেন কিনা। আপনাকে বিদায় জানাচ্ছি। যারা আলিফ ভাই ভাইয়া, আচ্ছা যেহেতু আসছে না আমি শেষ করে দিই তাহলে, আমি আর অপেক্ষা করতে পারছি না, সরি আমাকে উঠতেই হচ্ছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হতে পারেননি, যারা অপেক্ষায় ছিলেন, অপেক্ষায় থেকে কাজের ব্যস্ততার কারণে অনেকে চলে গেছেন, তাদের সাথে পরবর্তীতে কথা হবে সেই আশাবাদ ব্যক্ত করছি। আর যারা হচ্ছে দেশে বা দেশের বাইরে আছেন, যেভাবে পারেন এই যে বাংলাদেশে যে বিভিন্ন ধরনের অন্যায়গুলো হচ্ছে, ইয়েগুলো হচ্ছে, সেগুলো নিয়ে আপনারা চাইলে কথা বলতে পারেন বা চাইলে লেখালেখি করতে পারেন, ছদ্মনামে আইডি খুলে, ছদ্মনামে পেজ খুলে। এমন যদি হয় যে আপনার লেখা কেউ পড়ছে না, আপনি চাইলে সেগুলো প্রমোট করতে পারেন বুস্ট করে। এটা দোষের কিছু না। আপনি একটা পেজ খুললেন, মানুষ জানবে কিভাবে যে আপনার পেজটা আছে? আপনি যদি একটা টার্গেট অডিয়েন্স না সেট করে ইয়ে করেন। সবসময় তো আর আমাদের মতো একই পদ্ধতিতে তো আপনি আগালে হয়তো নাও হতে পারে, আপনার কথাগুলো মানুষের কাছে নাও পৌঁছাতে পারে। আপনার আগেই অনেকেই নিজের কথা পৌঁছায় রেখে দিয়েছে, তাদের কথাই বারবার মানুষের কাছে পৌঁছায়। আপনি নতুন মানুষ, আপনার কথা হয়তো পৌঁছাবে না। আপনারা যে কোনো পদ্ধতিতে এইভাবে মানুষের কাছে পৌঁছতে পারেন, ঘরে বসে বা ডিপ্রেশনে না ভুগে। বেশ কয়েকদিন ধরে মেইল করছে যে ভাই দেশে একের পর এক কি হচ্ছে, এই যে দেখেন পুলিশ নিয়ে চাঁদা দাবি করে মেরপিটায় মারতেছে, পুলিশ ধর্ষণ করতেছে ভাই, তারপরে ধর্ষকরা গিয়া ধর্ষণের শাস্তি চাইতেছে রাস্তার মধ্যে প্ল্যাকার্ড নিয়ে, হুজুররা বলৎকার করে রাস্তায় গিয়া ধর্ষণের বিচার চাইতেছে, বলৎকারের বিচার চায় না। তো অনেকে ডিপ্রেশনে ভুগছেন, তাদের জন্য আর কি, যে আপনার ডিপ্রেশনে না ভুগে আপনার ডিপ্রেশনটাকে শক্তিতে রূপান্তরিত করেন। আপনার কথাগুলো বলুন, আর বেশি বেশি বলুন। আর মুক্তির অনুভূতিতে যারা যুক্ত হতে চান, যুক্ত হয়ে নিজেদের ধর্ম ত্যাগের অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করে, আপনাদের সাথে হচ্ছে দিন ফিক্সড করে সেই দিনে আমরা হচ্ছে এই বিষয় নিয়ে, ওই আপনার ধর্ম ত্যাগের অনুভূতিগুলো নিয়ে পুরো একটা পর্ব সাজাতে পারি। তো আজকের মতো